আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তন্ময় সরকার, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই ক্লাসটাতে আমরা মূলত তোমাদের এই বি ইউনিট যেটা অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বি ইউনিট যেটাতে তোমরা পরীক্ষা দিবা সবাই, এইটার 3টা বছরের আজকে আমরা 3 বছর অর্থাৎ বিগত 3 বছর আমাদের সময়ের যেটা প্রশ্ন 24-25, এরপরে 23-24 এবং 22-23, এই 3টা সেশনের প্রশ্ন দেখব এবং কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো এসেছে আজকের ক্লাসের মাধ্যমে সেটা বুঝতে পারবা। অর্থাৎ নেক্সট তোমাদের এখনো তো সার্কুলারটা দেয়নি, তো সার্কুলার পাওয়ার পর পর্যন্ত অর্থাৎ পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি কোন কোন টপিক তোমার পড়া দরকার, গুরুত্ব সহকারে এই অল্প সময়ে পড়া দরকার, সেইটা আজকের ক্লাসটার মাধ্যমেই তুমি বুঝতে পারবা। এই একটা ক্লাসই যথেষ্ট, তাইলেই তোমার টপিক সম্পর্কে ওভারঅল একটা ভালো ধারণা হয়ে যাবে যে আমার এই টপিক এই মাসে এইভাবে পড়তে হবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, বিগত বছরের প্রশ্নগুলো দেখব, অতিরিক্ত তথ্য আমরা কিছু পড়বো। এখান থেকেও হয়তো এই 3টা সেটের মধ্যে থেকে প্রশ্ন আবার রিপিট হতে পারে। রিপিট হয় কিন্তু তোমরা জানো, কারণ তোমরা এর আগেও অনেকগুলো পরীক্ষা কিন্তু দিয়েছো। তাহলে শুরু করব। শুরু করার আগে বলে নিই, তোমরা এই ক্লাসটা মূলত ফ্রি, আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য, পেইড ব্যাচ ছাড়া যারা আছে তাদের জন্য। এবং এই ক্লাসটা যারা হচ্ছে শেয়ার দিবা, পেইড ব্যাচের শিক্ষার্থী ব্যতীত যারা আছে সবাই শেয়ার দিবা, বাট যারা শেয়ার দিবা তাদেরকে মূলত হচ্ছে ক্লাস শেষে হচ্ছে আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো। একদম শেষে একদম দাগানো পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। এবং নেক্সট ক্লাস থেকে আর ক্লাসটা ফ্রি যাচ্ছে না, কারণ বিগত যে ফ্রি ক্লাসগুলো আমরা তোমাদের দিয়েছি ওটাই শুধু ফ্রি ছিল, বাকিগুলো সব যাবে হচ্ছে আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীর জন্য। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো। এখান থেকে তোমার টপিক সম্পর্কে কী কী পড়তে হবে একদম ওভারঅল ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। চলো শুরু করি। আর তোমরা সবাই জয়েন হয়ে যাও, আমি এখানে তোমাদের সাথে জয়েন হয়ে যাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকে সালাম দিয়েছো, উর্মি, জসিম, তারপরে নাফিজা, তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার আমরা টপিক ভিত্তিক পড়া শুরু দেব। প্রথমে হচ্ছে 24-25। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে সেটটা 24-25 সেশনে। তোমরা যদি আগেই পারো অর্থাৎ জেনে থাকো আগে থেকে উত্তর, তোমরা কমেন্ট করবা, সমস্যা নেই, বাট আমরা তো উত্তর দেখবই। আচ্ছা, তাহলে 1 নাম্বার থেকে শুরু করি। দেখো আমরা উপরে টপিকগুলো লিখে দেবো যে কোন কোন টপিক তোমার পড়তে হবে। দেখো 1 নাম্বার, লাইফ ইজ এ রোলার কোস্টার উইথ ইটস আপস অ্যান্ড ডাউনস ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট? আইরনি, সিমিলি, মেটাফোর না ইপিগ্রাম? অপশনগুলো পড়েই তুমি বুঝতে পারতেছো এগুলো কি থেকে আসছে। এগুলো আসছে হচ্ছে ফিগারস অফ স্পিচ থেকে। এগুলো আসছে হচ্ছে ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ। এটা তোমরা জানো হচ্ছে লিটারেরি টার্ম কথা তোমরা শুনেছো অনেকে, যে ফিগার অফ স্পিচও বলে এটাকে, আবার লিটারেরি টার্মও বলে। দুইটা শব্দ দিয়েই এটাকে বলা যায়, বাট তোমাদের যেটা কমফোর্টেবল হয় তোমরা সেটা দিয়েই পড়বা, দুটা সেমই জিনিস প্রায়। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে ফিগারস অফ স্পিচ থেকে। এটা দিয়ে কি হয়, এটা মূলত এমন একটা টপিক, এখানে তোমাকে একটা লাইন দেয় এবং বলা হয় এই লাইনের এই অংশটা আসলে কিসের সাথে, অর্থাৎ এখানে কোন লিটারেরি ডিভাইসটা বা কোন ফিগার অফ স্পিচটা এখানে ইউজ করা আছে। দেখো এই সেন্টেন্সে কি হচ্ছে, লাইফ ইজ এ রোলার কোস্টার। মূল জায়গাটা হচ্ছে এটা যে জীবন কি, জীবনকে বলা হচ্ছে একটি রোলার কোস্টার বলা হচ্ছে। এখন দেখো, যখন আমরা জানি যে মেটাফোর কখন ইউজ হয়, মেটাফোর ইউজ হয় যখন লাইক অথবা অ্যাজ, এই দুইটা খেয়াল করো, লাইক অথবা অ্যাজ, এইটা আবার দেখা যাবে পরেও পড়তে হবে নতুন করে, লাইক অথবা অ্যাজ, এই দুইটা শব্দ খেয়াল করো। এই লাইক এবং অ্যাজ ইউজ করে যখন কোনো জিনিসের সাথে কোনো জিনিসের তুলনা করা হবে এবং লাইক অথবা অ্যাজ ইউজ করা হবে ওই জায়গায়, তাহলে ওই জিনিসটা হবে সিমিলি। আর যদি লাইক অথবা অ্যাজ ছাড়া কোনো কিছুকে তুলনা করে কোনো কিছুর সাথে, তাহলে সেটা হবে হচ্ছে মেটাফোর। এখানে দেখো লাইফ ইজ আ রোলার কোস্টার, জীবনকে কিসের সাথে তুলনা করেছে? রোলার কোস্টার। তোমরা যারা রোলার কোস্টারে চড়েছো তারা জানো যে রোলার কোস্টার কেমন হয়, এই যে এরকম আপস ডাউন, ওখানে কিন্তু একবার নিচের দিকে যায় আবার উপর দিকে ওঠে কিন্তু রোলার কোস্টার। তো বলছে জীবনকে কিসের সাথে তুলনা করছে? রোলার কোস্টারের সাথে। যে রোলার কোস্টার যেরকম উপর নিচ করে করে এগিয়ে যায়, সেরকম আমাদের জীবনেও আসলে উত্থান পতন থাকে। কিন্তু এই তুলনাটা করার সময় দেখো ইজের পরে লাইক অথবা অ্যাজ কিন্তু ইউজ করেনি। তাহলে লাইক এবং অ্যাজ ইউজ না করে জীবনকে রোলার কোস্টার, সরাসরি বলা হলো যে জীবন একটি রোলার কোস্টার, বলা হয়নি জীবন রোলার কোস্টারের মতো, এটা কিন্তু বলা হয়নি, বলা হলো কি জীবন রোলার কোস্টার। তাহলে এটা কি হয়ে গেল? এটা হবে হচ্ছে অ্যান্সার আমাদের মেটাফোর। তাহলে এখান থেকে এটা মাথায় রাখো যে যদি তুলনা করার ক্ষেত্রে লাইক অথবা অ্যাজ ইউজ না করে সরাসরি কোনো কিছুকে তুলনা করে ফেলে, তাহলে সেটা কি হবে? মেটাফোর। আর যদি লাইক অথবা অ্যাজ ইউজ করে তুলনা করে, যেমন এই সেন্টেন্সটা লাইফ ইজ লাইক আ রোলার কোস্টার যদি হইতো, তাহলে কি হতো? তাহলে হতো হচ্ছে সিমিলি। এই সেম জিনিসটা আবার রিপিট হতে পারে অন্য কোনো সেন্টেন্স দিয়ে। ওকে, এরপরে যাব আমরা
তোমাদের দেখি কোনো সমস্যা আছে কিনা এই অংশে। আচ্ছা, 1 সি তোমরা অনেকেই পড়াশোনা করেছো, তারা বুঝতে পারছো এটা। ওকে, আচ্ছা তোমরা তাহলে পড়েছো আগে থেকেই। ওকে, তারপরে যাব আমরা। দেখো এরপরে দেখো 2 নাম্বার, দ্য মিনিং অফ ড্রাগজারি। ড্রাগজারি বলে এটাকে, এটা হচ্ছে এসেছে তোমাদের ভোক্যাবস থেকে। ভোক্যাবস পার্ট থেকে মূলত তোমরা জানো দুই রকমের জিনিস আসে, একটা হচ্ছে সিমিলার মিনিং অর্থাৎ সিনোনিম, আর একটা আসে হচ্ছে অ্যান্টোনিম। দ্য মিনিং অফ ড্রাগজারি অর্থাৎ তোমাকে সিনোনিম জানতে চাওয়া হচ্ছে যে এই ড্রাগজারি শব্দটার অর্থ কি। এখন দেখো ড্রাগজারি অর্থ কি, এমন একটা কাজ যে কাজটা তোমাকে খুবই বেশি ক্লান্ত করে ফেলে, তোমাকে ডাল করে ফেলে, এরকম একটা কাজকে বলা হয় হচ্ছে ড্রাগজারি। এটার অর্থ কি, এ হার্ড ডাল ওয়ার্ক, এটা সরাসরি অর্থ, বাকি কোনোটাই নয়। এই ভোক্যাবসগুলো একটু জটিল, এগুলো হচ্ছে ধরো তুমি যদি মনে করো যে পরীক্ষায় আমার তো আগে থেকে পড়া আছে, 1 সপ্তাহ আগে পড়ে রিভিশন দিয়ে শেষ করে দেবো, তখন দেখবা যে এই মুখস্থ অংশগুলো ঝামেলা করে, কারণ মুখস্থ অংশগুলো অনেক দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে পড়তে হয়, তাহলে মাথায় থাকে। চেষ্টা করবা যে এখন থেকে এই ড্রাগজারি শব্দটা এখানে পেলা, এখান থেকেই এটা হচ্ছে মনে রাখার চেষ্টা করো যে ড্রাগজারি অর্থ কি, হার্ড ডাল ওয়ার্ক। ওকে, এরপরে যাবো দেখো আমরা 3 নাম্বারে, এ পিস অফ কেক মিনস, অর্থাৎ এক টুকরো এই হচ্ছে কেক, এইটার অর্থ কি। তাহলে এটা এসেছে কি থেকে, এটা এসেছে হচ্ছে তোমাদের ইডিয়মস থেকে। এটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ যে পার্টটা আছে ওইখান থেকে। পরবর্তী প্রশ্ন যে বিশ্লেষণ করব তোমরা ওখান থেকে দেখবা এই ইডিয়মস এন্ড ফ্রেজ কতবার করে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এ পিস অফ কেক, ওকে, এ পিস অফ কেক, এই এ পিস অফ কেক বলতে কি বোঝায়। দেখো আমরা তো মনে করছি যে এক টুকরা কেক, বাট ইংলিশে এই ফ্রেজটার অর্থ হচ্ছে খুবই ইজি ওয়ার্ক। অর্থাৎ ধরো তোমাকে একটা কাজ দেওয়া হলো, অর্থাৎ তোমার আম্মু বললো আমাকে 1 গ্লাস পানি নিয়ে এসে দে, এটা তোমার কাছে কি, এ পিস অফ কেক, অর্থাৎ খুবই সহজ কাজ, যেটা কোনো বিষয় না। বা তোমাকে কেউ বললো যে 10 মিনিটে একটা পেজ বাংলা লেখো, এখন 10 মিনিটে কেন, একটা পেজ লিখতে সর্বোচ্চ 5 মিনিট লাগে বা 4 মিনিট লাগে, সেখানে 10 মিনিট দিয়েছে, তো তোমার কাছে এটা কি, এ পিস অফ কেক, অর্থাৎ খুবই সহজ একটা কাজ। তাহলে দেখি, এ টাস্ক ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি, অর্থাৎ এমন একটা কাজ যেটা খুব সহজে সম্পাদন করা যায়। ওকে, আচ্ছা তোমাদের সবাই লিখেছো এটা, তাসমিয়া ইসলাম, মারিয়া, আফরিন দুজনই বলেছে এ। আচ্ছা আব্দুল্লাহ, তোমাদের সবাই ঠিক আছে, এটা এ হবে অ্যান্সার। ওকে, এরপরে যাই, দেখো 4 নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আর একটা কথা তোমাদের ক্লাসে, এই ক্লাসটা যেহেতু অনেক দীর্ঘ হবে, তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে টপিক তো তোমরা বুঝতে পেরেছো, যে টপিক লেখার সাথে সাথেই বুঝতে পারবা যে এই টপিক। যদি তুমি বোঝো যে এই টপিক একদম দেওয়ার সাথে সাথেই তুমি একদম উত্তরটা করতে পারছো আমার উত্তর বলে দেওয়ার আগে, তাহলে বুঝবা যে ওই টপিকে তোমার মোটামুটি বেসিক ক্লিয়ার আছে, তুমি মোটামুটি পরীক্ষার জন্য কিছুটা হলেও পারফেক্ট। আর যদি দেখো যে টপিকও তুমি চিনতে পারছো না বা পারছো না, তাহলে একটু ভয়ের বিষয়, বাট ক্লাসের সাথে লেগে থাকো, এই কয়েক মাস পরও ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখো এটা তোমাদের এসেছে হচ্ছে ভয়েস থেকে, ভয়েস এবং ন্যারেশন। বিগত আমরা ফ্রি ক্লাসগুলোতেও বারবার বলেছি যে ভয়েস এবং ন্যারেশন থেকে প্রশ্ন থাকবেই, এটা খুবই গুরুত্বপূর্ণ। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, তাহলে এখানে 4টার মধ্যে কোনটা কারেক্ট প্যাসিভ ফর্ম আমরা দেখি। দেখো, টু ক্রিমিনালস ওয়ার পানিশড হোয়েন ওয়ান রিলিজড। এখন প্রথম অংশ ঠিক আছে যে ওয়ার পানিশড, অর্থাৎ কারো দ্বারা ওই 2 জন আসামিকে কি করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। বাট পরে বলছে হোয়েন ওয়ান রিলিজড। ওয়ান রিলিজড মানে কি, রিলিজ করা মানে হচ্ছে কাউকে মুক্তি দেওয়া, ওয়ান রিলিজ মানে হচ্ছে একজন মুক্তি দিল। ওয়ান রিলিজ অর্থাৎ 2 জনকে শাস্তি দেওয়া হয়েছে আর একজন মুক্তি দিল, কিন্তু এটা কিন্তু ভুল হলো। এখন জেল থেকে একজন আসামিকে মুক্তি দেওয়া হয় না, সে মুক্ত হয়, মুক্তি কিন্তু দেওয়া হয়, অর্থাৎ কারো মাধ্যমে সে হচ্ছে রিলিজটা পায়, এই অংশটা কিন্তু প্যাসিভ হয়নি। এরকম দেখো পরের অংশে, হোয়াইল ওয়ান রিলিজড, সেই সেম কথা, অর্থাৎ একজন রিলিজ দিল। তারপরে দেখো অন রিলিজড, অর্থাৎ একজন রিলিজ দিল, আসলে তো একজন রিলিজ দেয়নি, ওই লোকটা কারো দ্বারা রিলিজ পেয়েছে, অর্থাৎ তাকে মুক্ত করা হয়েছে বাই সামন, অর্থাৎ কারো দ্বারা। অ্যান্সার কোনটা হবে, এই যে এটা, টু ক্রিমিনালস ওয়ার পানিশড অ্যান্ড ওয়ান ওয়াজ রিলিজড, অর্থাৎ 2 জনকে শাস্তি দেওয়া হয়েছে এবং একজনকে মুক্ত করে দেওয়া হয়েছে। ওকে, এরপরে দেখবো, দেখো 5 নাম্বার, হুইচ ওয়ান ইজ কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ ন্যারেশন। তাহলে এবার কি এসেছে, দেখো এবার এসেছে হচ্ছে ন্যারেশন, এবার হচ্ছে ন্যারেশন। ন্যারেশন দেখো আমাদের প্রশ্ন কোন জায়গা থেকে, এই অংশ থেকে, হি সেজ লেট মি গো ফর এ ওয়াক। দেখো এইটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা অনেকেই একটু কনফিউজ হয়ে যাবা, কারণ আমরা সবসময় এই জায়গাটাতে আমরা সেইড টোল্ড এগুলো দেখে দেখে কিন্তু অভ্যস্ত, কিন্তু আমরা ন্যারেশনের প্রথমেই নিয়মে পড়ি যে তুমি রিপোর্টিং ভার্বে যদি তুমি কখনো যদি দেখো যে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কিন্তু মাঝে কিন্তু খুব বেশি একটা
টেন্সে কিন্তু পরিবর্তন হয় না। অন্যান্য জায়গায় হয়তো পরিবর্তন হবে ছোট ছোট, যেমন পার্সনের ক্ষেত্রে, বাট তোমার যে মূল যে অংশটা টেন্সের ক্ষেত্রে যদি এই পাশে যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু আর কিন্তু চেঞ্জ হয় না। বাট অনেকেই এটা ভুল করে যে প্রথম অংশে যে সেইস আছে এটা খেয়াল করে না, কারণ আমরা একদম দেখা যাচ্ছে 90% ক্ষেত্রে সেইড দিয়ে থাকে, তো আমরা সবসময় পাস্ট দেখে অভ্যস্ত, হুট করে যখন প্রেজেন্ট চলে আসে আমরা কিন্তু অনেকটা ওটা ইগনোর করি, আমরা বুঝতে পারি না। তো এটা কিন্তু খেয়াল করতে হবে। দেখো হি সেইস, প্রশ্নকর্তা চালাকি করে দিয়েছে, হি সেইস লেট মি গো ফর আ ওয়াক, তাহলে হি সেইস যেহেতু বলেছে হি সেইসই কিন্তু হবে, এবং টেন্সের মাঝে কিন্তু কোনো রকমের পরিবর্তন এখানে খুব একটা করা যাবে না। দেখো ওরা খুব বেশি একটা পরিবর্তন করেনি। দেখো লেট, আমরা জানি ন্যারেশনে যদি লেট থাকে সেটা যে কি হয় পরে, সেটা যে পরে হয় হচ্ছে মাইট, সেটা পরে কিন্তু মাইট হয়, উইল হবে না, ক্যান হবে না, শুড মাঝে মাঝে হয়, বাট সেটা ব্যতিক্রম ক্ষেত্রে, ওটা সচরাচর ক্ষেত্রে হয় না, এই ক্ষেত্রে অন্তত না, সেটা আমরা ক্লাসে একদম ডিটেলসে পড়বো। দেখো প্রথমটা ভুল কেন, হি সেইজ দ্যাট হি উইল, এখানে উইল আসার কোনো প্রশ্নই নাই, কারণ এটা কিন্তু প্রেজেন্টে, সেন্টেন্সটা কোন কোন ফর্মে আছে দেখো, প্রেজেন্ট, গো হচ্ছে প্রেজেন্টে, তাহলে প্রথমটা ভুল। তারপরে দেখো হি সেইজ দ্যাট হি ক্যান গো ফর এ ওয়াক, এখানে ক্যান আসার সুযোগ নেই, মডাল আসার সুযোগ নেই, কারণ আসলে ভার্ব হিসেবে আমরা প্রেজেন্টের কোনো একটা ভার্ব আসলে আমরা চিন্তা করে দেখলাম, বাট এখানে তো সেটার সুযোগ নেই, এখানেও মডাল এসেছে, এখানেও মডাল এসেছে, বাট একটা মাত্র মডাল এখানে ঠিক আছে, সেটা হচ্ছে মাইট, হি সেইজ দ্যাট হি মাইট গো ফর আ ওয়াক। ওকে, এটা কয়জন পেরেছো দেখো, 5 বি। আচ্ছা, লেট প্লাস শুড প্লাস ভার্বে, হ্যাঁ ওই নিয়মও হয়, প্লাস মাইট প্লাস 5 ডি বলেছো না, এই ক্ষেত্রে ডিটা হবে না, এটা কি লিখেছি প্রণয় চ্যাটার্জি, হ্যাঁ তোমার তোমার রুলস ঠিক আছে, বাট এইটার ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম নিয়ম, এইটার ক্ষেত্রে আসে না এই নিয়মটা, বাট তোমার মোটামুটি তোমার রুলস ভালো করে পড়া আছে বোঝা যাচ্ছে, বাট এইটা এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে লেটের ক্ষেত্রে হচ্ছে মাইট বসে। ওকে, পরে যাই, দেখো দ্য সিনোনিম অফ বেনিভোলেন্ট ইজ, দেখো বেনিভোলেন্ট অর্থ কি হয় দেখি, এটা বলো, এটার অ্যান্সার বলবো না, এটা হচ্ছে অ্যাডমিশনে কিন্তু এই গ্রামারটা অর্থাৎ এই বেনিভোলেন্ট শব্দটা বারবার কিন্তু আসে, বেনিভোলেন্ট শব্দটা এটা তোমাদের পড়ার কথা, এটা হচ্ছে সিনোনিম, এটা হচ্ছে তোমাদের সিনোনিম চেয়েছে, সিনোনিম কি হবে বলো, তারপরে আমরা পরের অংশে যাব। ততক্ষণে দেখি, আচ্ছা আর একজন সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তোমাদের কমেন্টগুলো চেক করলাম, তোমাদের মোটামুটি সবারই বেশ পড়াশোনা আছে বোঝা যাচ্ছে। ওকে, আমরা তাহলে তোমাদের অ্যান্সারটা পেয়ে গেলে, আচ্ছা পরের অংশে যাব আমরা। আচ্ছা, তো এই যে অ্যান্সার পেয়ে গেছি তোমাদের কাছ থেকে, মারিয়া লিখেছো, রিদি, আচ্ছা তোমাদের অ্যান্সার ঠিক আছে, বেনিভোলেন্ট অর্থ হচ্ছে কাইন্ড, বেনিভোলেন্ট শব্দের অর্থ হচ্ছে কাইন্ড, এটা কিন্তু অ্যাডমিশনে কমন আসা শব্দ, এগুলো কিন্তু আমরা খুশি হব যদি তোমরা একটু আগে থেকে পড়ে থাকো, বাট না জানলেও সমস্যা নেই, এখন তো পড়তেই হবে বাধ্য হয়ে। ওকে, তারপরে যাই, দেখো শি টেক্স ড্যাশ আফটার, আচ্ছা এখানে টপিকটা দিইনি, এটা হচ্ছে ভোক্যাবস, এটা হচ্ছে ভোক্যাবস পার্ট থেকে আসা প্রশ্ন, ভোক্যাবস। তারপরে যাই, দেখো শি টেক্স ড্যাশ হার মাদার, এটাও এসেছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, আমি সংক্ষেপে লিখলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা প্রশ্ন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে বেশ। দেখো টেক্সের পরে এই ক্ষেত্রে বসে হচ্ছে আফটার, অর্থাৎ কারো মতো দেখতে, টেক্স আফটার মানে হচ্ছে মতো দেখতে, অর্থাৎ কারো মতো দেখতে, মতো দেখতে এই অর্থে হচ্ছে এটা ব্যবহৃত হয়, অর্থাৎ তুমি তোমার মায়ের মতো দেখতে, তাহলে কি হবে, ইউ, ইউ এর সাথে তো টেক্স হবে না, ইউ টেক আফটার ইউর মাদার, অর্থাৎ তোমাকে বললাম যে তুমি তোমার মায়ের মতো দেখতে, বা সে তার মায়ের মতো দেখতে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হবে, টেক আফটার। ওকে, এরপরে যাই, দেখো এরপরে হচ্ছে 8 নাম্বার, ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু নেগেটিভ, তাহলে এটা কোন জায়গা থেকে এসেছে, সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে, এটা হচ্ছে সেন্টেন্স থেকে আসা টপিক প্রশ্ন, সরি এটা হচ্ছে সেন্টেন্স থেকে, আমাদের সেন্টেন্সের উপরেই পুরোটা আলাদা ক্লাস থাকবে, যেখানে আমরা মূলত সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, কারণ পরীক্ষায় আসে কিন্তু তোমরা দেখেছো, এবং ওখানে হচ্ছে আমরা এই ট্রান্সফরমেশনগুলো হচ্ছে দেখাবো আর কি। দেখো এখানে সিম্পল, একদম সিম্পল হচ্ছে ট্রান্সফরমেশন চেয়েছি, সেটা হচ্ছে চেয়েছে কি, দেখো নেগেটিভ, তাহলে প্রশ্নটা আমাদের কি, হি হ্যাজ মাচ নলেজ, হি হ্যাজ মাচ নলেজ, এটা আমাদের নেগেটিভ করতে হবে। নেগেটিভের আগের নিয়মটা একদম সংক্ষেপে মনে করে দিই, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু সাবজেক্টই থাকে, এরপরে কি হয়, টেন্স অনুযায়ী তোমাকে কি করতে হয়, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, তাহলে প্রথমে হচ্ছে আমরা নিয়মটা নিচে লিখি, দেখো প্রথমে সাবজেক্ট বসাতে হয়, এরপরে হচ্ছে ওই বাক্যটা কোন টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। দেখো এখানে বাক্যটা কোন টেন্সে আছে, হি হ্যাজ মাচ নলেজ,
অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই ক্ষেত্রে কিন্তু এই হ্যাজটা কিন্তু এখানে মেইন ভার্ব, নট অক্সিলারি। হ্যাজ কিন্তু আমরা সবসময় অক্সিলারি হিসেবে দেখি, বাট হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটা অক্সিলারি হিসেবে বসে, মেইন হিসেবেও বসে। যেমন ধরো ইট ইজ আ পেন, এটা একটি কলম, বা ইট ইজ আ স্মার্ট বোর্ড, এটা হচ্ছে একটা স্মার্ট বোর্ড। তাহলে দেখো এই বাক্যে আমরা জানি ভার্ব ছাড়া কোনো কি হয় না, বাক্য হয় না, অর্থাৎ ফাইনাইট ভার্ব ছাড়া। এখানে ইজ, আমরা ইজ তো সবসময় কি হিসেবে দেখি, ইজকে দেখি অক্সিলারি ভার্ব হিসেবে, বাট এখানে কিন্তু ও মেইন ভার্ব। ইট ইজ আ পেন, এটা হয়, অর্থাৎ হয় অর্থে এখানে ইজটা কি, ইজটা অক্সিলারি না হয়ে এখানে কিন্তু মেইন ভার্ব হিসেবে বসেছে, এবং সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস না। এখানেও সেম, এখানে হ্যাজটা হচ্ছে থাকা অর্থে ব্যবহার হয়েছে, এবং এটা কিন্তু এই হ্যাজটা কিন্তু হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব হওয়ার কারণে এখানে তোমাকে অক্সিলারি হিসেবে দেখো, এখানে কিন্তু তুমি আর হ্যাজ নিয়ে আসতে পারবে না, কারণ হ্যাজ এখানে মেইন ভার্ব, হ্যাজ এখানে কিন্তু অক্সিলারি হিসেবে আসবে না। এটা কি হবে দেখো, একমাত্র তুমি এখানে ডাজেন্ট নিয়ে আসতে পারবা। তাহলে অক্সিলারি নিয়ে আসলাম, এরপরে কি দিতে হয়, নেগেটিভের ক্ষেত্রে একটা নট দিতে হয়, এবং তোমাকে একটা এর অপোজিট যে অর্ডটা তোমাকে সেটা ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট ইউজ করেছি, অক্সিলারি ভার্ব ইউজ করেছি, নট ইউজ করলাম। এরপরে কি করতে হবে, এরপরে দিতে হয় আমাদের হচ্ছে মেইন ভার্ব, এরপরে দিতে হয় হচ্ছে আমাদের মেইন ভার্বটা। তাহলে দেখো এখানে মেইন ভার্ব আছে হচ্ছে হ্যাভ, কারণ ডাজ যেহেতু দিয়ে দিয়েছি, এখন মেইন ভার্বটা আর হচ্ছে হ্যাজ থাকলো না, এটা হচ্ছে আমাদের হ্যাভে কনভার্ট হয়ে গেল। এরপরে দেখো মাছ যদি থাকে, মাছের বিপরীত কি হয়, মাছের বিপরীত হয় হচ্ছে লিটল। মাছ তোমরা অ্যাফার্মেটিভ নেগেটিভের নিয়মে কিন্তু পড়েছো যে বিভিন্ন শব্দ কোনটার বিপরীত কেমন হয়, গুডের বিপরীত ব্যাড, কাইন্ডের বিপরীত কুয়েল, এরকম কিন্তু মাছের বিপরীত কি, লিটল। তাহলে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে মেইন ভার্ব, তারপরে কি হবে অপোজিট, অর্থাৎ অপোজিট ওয়ার্ডটা বসে এখানে, অপোজিট ওয়ার্ডটা বসে, এবং তারপরে কি বসে, তারপরে হচ্ছে বাকি অংশ, অর্থাৎ বাকি আর যা যা এখানে নলেজ, বাকি অংশ নলেজটা বসেছে। তাহলে এইভাবে আমাদের অ্যান্সার কোনটা আসতেছে, এই যে বি নাম্বারটা, হি ডাজ নট হ্যাভ লিটল নলেজ, অর্থাৎ তার অল্প জ্ঞান নেই, তার মানে কি তার বেশি জ্ঞান আছে, হি হ্যাজ মাচ নলেজ। আচ্ছা, এটা তোমাদের পারার কথা। ওকে, আচ্ছা আচ্ছা, তোমরা ক্লাস এখনো শেয়ার করতে পারো, ক্লাস আর ক্লাস শেষে তোমরা জাস্ট নক দিও, তাইলেই হবে, শেয়ার নিয়ে এত পাগল হওয়ার দরকার নেই, ক্লাসে মনোযোগী হও, এক ক্লিকে শেয়ার হয়ে যায়, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। ওকে, তারপরে যাই, দেখো আমরা 9 নাম্বার, দ্য মিনিং অফ কনসাইজ। দেখো এটা হচ্ছে এসেছে আমাদের ভোক্যাবস থেকে, তাহলে কিন্তু ভোক্যাবস থেকে দেখো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন টপিক থেকে কত গুরুত্বপূর্ণ। দেখো এই যে ভোক্যাবস থেকে একটা পেলাম, তারপরে দেখো এই জায়গায় একটা ভোক্যাবস থেকে পেয়েছি, এই জায়গায় একটা ভোক্যাবস থেকে পেয়েছি, তাহলে কিন্তু ভোক্যাবস কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রথমে আমরা কিন্তু বুঝে গেলাম। দেখো কনসাইজ, এই কনসাইজ বলতে বোঝাই হচ্ছে ছোট, এবং ছোট বাট হচ্ছে ক্লিয়ার, এই অর্থে আসে, স্মল বাট ক্লিয়ার, এই অর্থে হচ্ছে কনসাইজ শব্দটা বসে। ওকে, এরপরে যাচ্ছি দেখো 10 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ পার্নিশাস। তাহলে এবার চিন্তা করো এই 24-25 সেশনে ভোক্যাবস থেকে কয়টা প্রশ্ন এসেছে, অর্থাৎ তোমাদের প্রশ্নই থাকে 25টা, সেখান থেকে 4টা কিন্তু ভোক্যাবসে, অর্থাৎ তুমি যদি ভোক্যাবস ভালো করে না জানো তার মানে তুমি অলরেডি 4টা মার্ক কিন্তু মিস করেছো। ভোক্যাব তার মানে বুঝতে পেরেছো, এই ক্লাসের এই অংশ থেকে এই পর্যন্ত আসলেই তুমি বুঝতে পারবা যে ভোক্যাবস তোমাকে পড়তেই হবে, পড়তেই হবে। দেখো এবার এসেছে দেখো কি অ্যান্টোনিম, দ্য অ্যান্টোনিম অফ পার্নিশাস। এই পার্নিশাস শব্দের হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে। দেখো এখানে কি কি বলছে, হেল্পফুল, হেল্পলেস, হার্মফুল, নিউট্রাল। এই পার্নিশাস শব্দের অর্থটা হচ্ছে তোমরা বলবা, দেখি তোমরা বলো। 9-এর এ দিয়েছো, হ্যাঁ 9-এর এ ঠিক আছে তোমাদের, জাহিদ হাসান, তারপরে লামিয়া সুলতানা, যারা আরো অনেকে কমেন্ট করেছে, তোমাদের সবারই ঠিক আছে। ওকে, 9-এর সি আর 9 দরকার নেই, এবার তোমরা 10 করো যে পার্নিশাস শব্দটার অর্থ কি। আমি তোমাদের কমেন্ট চেক করছি, দেখো একটু বলার সাথে সাথে দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবা। দেখো অ্যান্টোনিম চেয়েছে কিন্তু এখানে, এটা কিন্তু খেয়াল করবা, অনেকে পড়ার সময় দেখা যায় যে সিনোনিম লেখা আছে অ্যান্টোনিম পড়ে ফেলে, আবার অ্যান্টোনিম লেখা আছে সিনোনিম পড়ে ফেলে, উল্টাপাল্টা করা যাবে না। পার্নিশাস শব্দের অর্থ কি, এটার বিপরীত শব্দ, অর্থাৎ পার্নিশাস যা অর্থ দিবে তার বিপরীত। ওকে, এই যে পেয়ে গেছি, রিদি বলেছে এ। আচ্ছা, এই পার্নিশাস শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর। পার্নিশাস অর্থ কি, পার্নিশাস অর্থ হচ্ছে ক্ষতিকর, এর বিপরীত অবশ্যই কি হবে, ভালো। এখন দেখো হার্মফুল অর্থ ক্ষতিকর, নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ, এখন নিরপেক্ষ তো আর ক্ষতিকরের বিপরীত হতে পারে না। হেল্পলেস মানে যার কোনো একটা আর কোনো ওয়ে নেই একদম, তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা আমাদের বিপরীত, হেল্পফুল, অর্থাৎ ক্ষতিকরের বিপরীত কি, উপকারী। হেল্পফুল মানে হচ্ছে উপকারী, তার বিপরীত হচ্ছে ক্ষতিকর। ওকে,
এরপরে যাচ্ছি দেখো 11 নাম্বার, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স ষাটটা দৌড়। তাহলে ভয়েস কিন্তু অলরেডি আমরা কয়টা পেলাম, ভয়েস কিন্তু এটা দিয়ে 2টা পেলাম, তার মানে বোঝা যাচ্ছে ভয়েস কিন্তু গুরুত্বপূর্ণ, পড়তেই হবে, এই টপিকটা স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে সেন্টেন্সটা কি, ষাটটা দৌড়। ষাটটা দৌড় কোন সেন্টেন্স, এটা হচ্ছে ইম্প্যারেটিভ। ইম্প্যারেটিভ, এখন ইম্প্যারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা কি দেখি, যদি ইম্প্যারেটিভ হয় তাহলে কি হয়, লেটটা সাধারণত বসে, ষাটটা দৌড় মানে দরজাটা বন্ধ করে দাও, তাহলে কি হবে, প্রথমে বসে কি দেখো, প্রথমে বসে লেট, লেট, তারপরে কি বসে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে বি বসে, এরপরে কি বসে V3 বসে। এই হচ্ছে নিয়ম। এখন দেখো অনেকেই যে ভুলটা করে, এই ক্ষেত্রে আবার ভার্বটা কিছু পড়তে হয়। দেখো তাহলে লেট ঠিক আছে, দা ডোর সাবজেক্ট ঠিক আছে, বি আছে, শার্টেড আছে, তাহলে অ্যান্সারটা সি হওয়ার কথা। এবং আমাদের সবার মাথার মধ্যে কমন একটা জিনিস ঢুকে আছে যে V3 হলেই, V3 যদি হয় তার মানে শেষে কি থাকবে, ইডি থাকতে হবে। আমাদের কিন্তু অনেকেরই কিন্তু এই ধারণা, বাট এইটা কিন্তু ভেরি ডেঞ্জারাস একটা জিনিস, এবং পরীক্ষার যে প্রশ্নকর্তারা ওনারা কিন্তু কনফিউজ করার জন্য এই জিনিসটাই কিন্তু বারবার করে। যেমন ধরো ঢাবিতেও একবার এসেছিল, সেটা হচ্ছে ব্রডকাস্ট। তোমাদের আগের প্রশ্নগুলো অন্যান্য ভার্সিটির প্রশ্নের চেয়ে কিন্তু তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, কারণ এই প্রশ্নগুলো আগে কিন্তু ঢাবি করেছে, তো ওনারা কনফিউজিং প্রশ্নগুলো একটু দেয় কঠিন। তো ওখানেও এরকম প্রশ্ন ছিল যে ব্রডকাস্ট, এরকম ব্রডকাস্ট প্রশ্ন ছিল। এখন প্রশ্ন দিয়ে প্রশ্নকর্তা চালাকি করে ওখানে দিয়ে দিছে ব্রডকাস্টেড, তাহলে ব্রডকাস্ট ভার্ব যেহেতু, তাহলে V3 কি হবে, ব্রডকাস্টেডই হবে, আমারও তো তাই মনে হয়। বাট জিনিসটা ওরকম না, ব্রডকাস্ট, টেলিকাস্ট, শার্ট, এরকম তোমরা অনেকগুলো ভার্ব পেয়েছো যেগুলোর, তারপরে ধরো রিড, 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 অর্থাৎ তিনটাই কি হয়, তিনটাই কিন্তু সেম হয়। তেমনই এই শার্ট, এই তারপরে ধরো টেলিকাস্ট, টেলিকাস্ট, তারপরে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে শার্ট, এরকম অনেক আছে। তোমরা হচ্ছে এতে পাবা, কি বলে সেটা, মানে ভার্বের যে অংশটা, এই ভার্বের অংশে তোমরা দেখতে পাবা যে এইরকম অনেক ভার্ব দেওয়া আছে যেগুলোর ফর্ম কিন্তু পরিবর্তন হয় না। তো এই সিম্পল জিনিস, তুমি পুরো নিয়মটা জানো, ভয়েসের তুমি মাস্টার, তুমি ভয়েসের সব কিছু পারো, বাট ভার্বের এই ছোট্ট জিনিসটা তুমি জানো না। তুমি কিন্তু এই একটা জায়গায়, পুরো একটা জিনিস জানার কারণেও সত্ত্বেও একটা জায়গায় না জানার কারণে কিন্তু ধরা খাবা। এখানে কিন্তু শার্টেড কিন্তু হবে না, কারণ শার্টের V3 কি হয়, শার্টের V3 হচ্ছে এই শার্টই হয়। তাহলে দেখো এখন, তাহলে এটা তো ভুল, শার্টেড ভুল আছে। দেখো দ্য ডোর মাস্ট বি শার্ট, এটা তো হলো না, লেট দিয়ে শুরু করতে হবে, এটাও হয়নি। অ্যান্সার কোনটা, এইটা, লেট দ্য ডোর বি শার্ট। তাহলে শার্টের V1, V2, V3 তিনটাই শার্ট, শার্ট, শার্ট। ব্রডকাস্টের ক্ষেত্রে ব্রডকাস্ট, 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 টেলিকাস্টের ক্ষেত্রেও সেম। ভার্বের ফর্মগুলো কিন্তু এই জন্য জানা জরুরি। এরপরে দেখো 12 নাম্বার, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাডভাইস। এই অ্যাডভাইস শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের জানতে হবে। দেখো এটার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাডভাইজেবল, অ্যাডভাইজেবল। আমরা জানি অ্যাবল শব্দটা থাকলে কি হয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। এখন দেখো এই অ্যাডভাইস শব্দটার আরেকটা ফর্ম আছে, যেটা এই শব্দটার, এটা তো অলরেডি চলে এসেছে, ওটা আসতে পারে, ওটা গুরুত্বপূর্ণ। সেটা কি, সেটা হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস। এই অ্যাডভাইস কিন্তু ভার্ব, অ্যাডভাইস মানে উপদেশ, এটা হচ্ছে নাউন, বাট অ্যাডভাইস এস দিয়ে যেটা, এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু খেয়াল করতে হবে। অ্যাডভাইস হচ্ছে নাউন, আর এস দিয়ে যেটা থাকবে ওইটা কিন্তু ভার্ব। আর এটার অ্যাডজেক্টিভ কি হবে, এটা হবে হচ্ছে অ্যাডভাইজেবল। তাহলে এটা কি থেকে আসছে, এটা আসছে হচ্ছে পার্ট অফ স্পিচ থেকে, এটা আসছে হচ্ছে পার্ট অফ স্পিচ থেকে। বা যদি আরও স্পেসিফিকভাবে বলো, তোমার গ্রামার বই খুললে দেখবা যে ওখানে আছে হচ্ছে ডেরিভেটিভস নামে একটা অংশ আছে। ডেরিভেটিভস বলতে বোঝায় হচ্ছে একটা পার্টস অফ স্পিচ থেকে আর একটা পার্টস অফ স্পিচে হচ্ছে ইন্টারচেঞ্জ করা। যেমন ধরো এই যে অ্যাডভাইস, এটার নাউন কি, এটা তো অলরেডি নাউন, এটার ভার্ব কি, অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, এই ধরনের জিনিসটাকে বলা হয় হচ্ছে ডেরিভেটিভস। অর্থাৎ তোমাকে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, তোমাকে ভার্ব বলবে, ভার্ব দেওয়া থাকবে, সেটার নাউন জানতে চাওয়া হবে, এগুলোকে বলা হচ্ছে ডেরিভেটিভস, বা এটা হচ্ছে পার্টস অফ স্পিচেরই একটা অংশ। তোমাদের পারার কথা এটা, যদিও অত জটিল কোনো বিষয় না। ওকে, দেখি। আচ্ছা, তোমাদের আগে থেকে জানা থাকলে তোমরা কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টগুলো চেক করব। ওকে, 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 আচ্ছা। এরপরে যাচ্ছি আমরা, দেখো এরপরে যাচ্ছি 13 নাম্বার, এই রেড লেটার ডে। দেখো আবার কিন্তু ইডিয়মস চলে এসেছে। তাহলে শুরুতে বলেছিলাম কি যে আমরা ক্লাসে কিন্তু আরও কিন্তু অনেকগুলো
ইডিয়ামস দেখতে পাবো যে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে ইডিয়ামস ফ্রেজ অর্থাৎ মুখস্থ অংশের মধ্যে ভোক্যাবস গেল, এবার কিন্তু ইডিয়ামসটা আবার রিপিট হচ্ছে, অর্থাৎ ইডিয়ামসটাও গুরুত্বপূর্ণ। এই রেড লেটার ডে, এই রেড লেটার ডে বলতে কি বোঝায়? তোমরা কিন্তু এই যে আমরা স্কুল লাইফে যে প্যারাগ্রাফগুলো মুখস্থ করতাম বিভিন্ন রকমের, বিশেষ করে বিভিন্ন দিবস, 26শে মার্চ, শহীদ মিনার, এইসব জায়গায় কিন্তু আমরা অনেক বেশি কি পড়তাম? রেড লেটার ডে শব্দটা কিন্তু পড়তাম। এটার অর্থ হচ্ছে একটি মেমোরেবল ডে, অর্থাৎ খুবই স্মরণীয় একটা দিনকে বলা হয় হচ্ছে রেড লেটার ডে। ওকে, এরপরে দেখো 14, এবার আসলে হচ্ছে ট্রান্সলেশন। এবার হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন থেকে প্রশ্ন এসেছে, দেখো ট্রান্সলেশন অংশটা আসলে পড়িয়ে এটা মানে আমি যদি একটা একটা করে 1000টা পড়াই অনেক পড়াতে পারবো, বাট এটা তোমার উচিত হচ্ছে এখন থেকে, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পর প্রতিদিন হয়তো 10টা করে পড়লা, যে যতদিন সময় আছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। এবং বই খুললে দেখবা ট্রান্সলেশন কিন্তু খুব বেশি থাকে না, জটিল এগুলো যেগুলো বারবার পরীক্ষায় ঘুরে আসে ওগুলাই দেখবো অল্প কয়েকটা বইয়ে দেওয়া আছে, ওগুলো একটু পড়ার চেষ্টা করবা। দেখো সেন্টেন্সটা কি? আমি তাকে 10 বছর যাবত চিনি বা 10 বছর ধরে চিনি। দেখো তাহলে এই ক্ষেত্রে কি হবে? আই হ্যাভ বিন নোন। আই হ্যাভ বিন নোন হয় না আই হ্যাভ বিন এই পারফেক্টের সাথে কি হয়? নোয়িং হয়। আমরা জানি হচ্ছে ভার্ব প্লাস এখানে আইএনজি হয় না, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাভ বিন প্লাস হচ্ছে ভার্বের আইএনজি হয়, তাহলে এটা তো হয়নি, এটা ভুল। তারপরে দেখো আই হ্যাভ বিন নোন, আবার ভুল। আই হ্যাড নোন, আবার ভুল, কারণ এখানে বলছে আমি তাকে 10 বছর যাবত চিনি, অর্থাৎ আমার চেনা শেষ হয়ে যায়নি, এটা তো বর্তমান কালে, অর্থাৎ কিছুদিন আগে শুরু হয়ে বর্তমান কালেও এটা কিন্তু চলছে, কয়েক বছর আগে শুরু হয়ে, তো এটা কিন্তু বর্তমানে যাবে। তাহলে দেখো এটা কি হবে? এটার অ্যান্সার হবে জি। কেন হবে দেখো, সেটাও ব্যাখ্যা করছি। দেখো আই হ্যাভ নোন হিম, অর্থাৎ আমি তাকে জানি। এখানে তুমি যদি কন্টিনিউয়াস ইউজ করতে যাইতা পারফেক্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তাহলে কিন্তু আইএনজি দিতে হতো। এখন ঝামেলা যেটা হয় অনেকের, যে এই যে সিন্স নিয়ে এবং ফর নিয়ে, এটা আমরা হচ্ছে আবার ক্লাসেও পড়ানো হবে, বাট এখানেও তোমরা সংক্ষেপে আমি বলে দিই। দেখো যাবত, এখানে দেখো এখানে ধরে বোঝাচ্ছে না থেকে বোঝাচ্ছে? ধরে না থেকে, এখানে কি বোঝাচ্ছে? এইটা একটু অর্থ খেয়াল করতে হবে তোমাকে। দেখো এখানে বলছে আমি তাকে 10 বছর থেকে চিনি। 10 বছর থেকে কাউকে চেনা চায়? আমি বলতে পারি যে আমি তাকে 2010 সাল থেকে চিনি, অর্থাৎ 2010 সালটা কি এই ক্ষেত্রে? 2010 সাল, আচ্ছা এটা হচ্ছে 2010 সাল থেকে চিনি, তাহলে 2010 সাল কিন্তু এটা একটা পয়েন্ট, অর্থাৎ একটা কিন্তু পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট, অর্থাৎ বলছি যে আমি তাকে 2010 সাল থেকে চিনি। তাহলে এই থেকে অর্থে যদি আসে তাহলে হবে সিন্স। তাহলে কি হবে? সিন্স। কিন্তু যদি হয় ধরে অর্থেও, যেমন সে আমার এখানে 5 বছর যাবত চাকরি করে, অর্থাৎ একটা পিরিয়ড, ইটস নট পয়েন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট না যে এখানে এইখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত হচ্ছে, এখানে গিয়ে হচ্ছে এই পর্যন্ত আমাদের চেনা, অর্থাৎ এই জায়গাটাকে আমি ফোকাস করছি। বাট যদি তুমি দেখো ধরে, মানে এই পুরো অংশটাকেই ফোকাস করছি আমি, পুরো অংশটাই আমার ফোকাসে থাকবে। যেমন আমি তাকে 5 বছর ধরে চিনি, এটা হচ্ছে পিরিয়ড। এই পিরিয়ডের ক্ষেত্রে কি বসবে? পিরিয়ডের ক্ষেত্রে বসে হচ্ছে ধরে। এই পিরিয়ড বোঝাই হচ্ছে ধরে বা হচ্ছে ফর বসে। আর এই উপরেরটা যেটা পয়েন্ট বোঝাবে এটার সাথে হচ্ছে সিন্স বসে। তাহলে উনি বলছেন আমি তাকে 10 বছর ধরে চিনি, তাহলে ধরের ক্ষেত্রে কি বসবে? তাহলে ফর বসবে। ওকে, তারপরে যাই দেখো 15 নম্বরে। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা এখানে কমেন্ট করো, আমি দেখতেছি। ওকে, এরপরে যাচ্ছি। আচ্ছা, ধরে যারা একদম ক্লাসে একদম মনোযোগ দিয়ে দেখছো, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে। এই যে যারা আসতেছে যাইতেছে জাস্ট ভিডিও দেখার জন্য ক্লিক করে ভালো কিছু আশা করা যায় না, বাট তোমরা যারা আসো এখানে একটু কন্টিনিউয়াস থাকো, আশা করছি ভালো কিছু হবে। দেখো অন্তত এই ক্লাস থেকে অন্তত টপিকগুলো অন্তত জেনে যাও। তোমার এখানে পড়ো না পড়ো যেখানে পড়ো, কিন্তু টপিকগুলো তো জেনে যাও যে তোমার কি পড়তে হবে, এটা তো তোমার ভালোর জন্য। দেখো দ্য ফ্রেজ লাইক আ ক্যাট লাভস ক্যাটনিপ ইন্ডিকেটস, তাহলে এবারও কি থেকে এসেছে? এবারও হচ্ছে ইডিয়ামস অথবা ফ্রেজ থেকে। এটা হচ্ছে ইডিয়ামস অথবা ফ্রেজ থেকে আসা প্রশ্ন। দেখো কি বলছে? লাইক এ ক্যাট লাভস ক্যাটনিপ। ক্যাটনিপ মানে হচ্ছে পুদিনা পাতা, বাট ইটস নট মানুষ, আমরা মানুষ যে পুদিনা পাতা খাই ইটস অতটা সিমিলার না, বাট এটা হচ্ছে মূলত একটা আমেরিকান শব্দ থেকে এসেছে অনেকটা, আমি যতটুকু দেখেছি। যে এই ক্যাটনিপ শব্দটা তোমরা দেখবা, গুগল করলে দেখবা যে বিড়ালের সাথে ওই গাছটার ছবি দেওয়া, অনেকটা পুদিনা পাতার মতো। বিড়াল হচ্ছে এই ধরনের ক্যাটনিপ, যেটা
এই গাছের পাতাগুলো খেতে খুবই পছন্দ করে, অর্থাৎ ওর একটা যদি দাও দেখবা যে বিড়াল কিন্তু সাধারণত ঘাস পাতা কম খায়, ঘাস কিন্তু মাঝে মাঝে ওর ব্রেনে এক ধরনের হরমোন নিঃসরণ হলেও ঘাসও খায়, বাট ক্যাটনিপটাও হচ্ছে সচরাচর খায়, যেটা আমরা আমাদের এখানে কমনলি হয় না এবং আমরা দেখিও না, বাট এটা হচ্ছে ওর প্রিয় একটা জিনিস। তো লাইক এ ক্যাট লাভস ক্যাটনিপ, অর্থাৎ বলছে একটা বিড়ালের মতো যে ক্যাটনিপ ভালোবাসে, তাইলে এটা কি উইথ গ্রেট অ্যাফেকশন, অর্থাৎ বিড়ালের যেমন ক্যাটনিপের প্রতি ভালোবাসা আছে তেমনি ওই রকম একটা ভালোবাসার কথা এখানে প্রকাশ করছে। লাইক এ ক্যাট লাভস ক্যাটনিপ মাইন হচ্ছে উইথ গ্রেট অ্যাফেকশন, বা অ্যাফেকশন মানে হচ্ছে লাভ, বা অ্যাফেকশন অর লাভ দিলেও এখানে ভুল হবে না, লাভ। 16 নাম্বার দেখো, শি সিংস ভেরি ওয়েল, এটা কি থেকে এসেছে? ট্যাগ কোশ্চেন থেকে, এটা এসেছে হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে। তাহলে দেখো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি নিতে হবে? দেখো প্রথমে দেখতে হয় সেন্টেন্স, সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা আমাদের প্রথমে খেয়াল করতে হবে। দেখো সেন্টেন্সটা এখানে কি টেন্সে আছে? প্রেজেন্টে আছে। এখন প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট দেখতে হবে যে সাবজেক্ট কোন ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে এই ক্ষেত্রে কি বসবে? আমরা জানি ডাজ বসবে। এবং এই বাক্যে কোনো রকমের নেগেটিভ ওয়ার্ড, সেলডম, রেয়ারলি, এগুলো এরকম কোনো শব্দ বা নট, নেগেটিভ শব্দ কিছুই নেই। তাহলে নেগেটিভ শব্দ যদি না থাকে তাহলে ডাজের পরে কি বসবে? নট বসবে, ডাজেন্ট হবে, ডাজেন্ট হবে। ট্যাগ কোশ্চেনের যেটা বেসিক নিয়ম সেটাই বলছি, ডাজেন্ট হবে। এরপরে সাবজেক্ট যেটা আছে সেটাই শি, তাহলে ডাজেন্ট শি হবে, এটার হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে দেখো অ্যান্সার কোনটা আছে? ডাজ শি, ইজ শি, ডিডেন্ট, নাকি ডাজেন্ট শি? অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। ওকে, এরপরে দেখো আমরা যাব হচ্ছে 17 নাম্বারে, হোয়াট টাইম ড্যাশ। তাহলে এইটা কোন জায়গা থেকে এসেছে? এটাও হচ্ছে সেন্টেন্স থেকে, সরি, এটাও হচ্ছে সেন্টেন্স থেকে আসা প্রশ্ন। সেন্টেন্স থেকে দেখবা অনেকগুলো করে ওরা প্রশ্ন দেয় এই ভার্সিটিতে আর কি, বিশেষ করে যদি তুমি সেন্টেন্সের দেখা যায় যে ট্রান্সফরমেশনও কিন্তু সেন্টেন্সের মধ্যে পড়ে, কমপ্লেক্স কম্পাউন্ড বা সেন্টেন্স আইডেন্টিফিকেশনও কিন্তু সেন্টেন্সের মাঝেই পড়ে, আবার যদি এই যেরকম বেসিক স্ট্রাকচার থেকে প্রশ্ন আসে সেটাও কিন্তু সেন্টেন্সের মাঝেই পড়ে, ওই এক ক্লাসেই সবই পড়ানো হবে আর কি। দেখো হোয়াট টাইম ড্যাশ। এখন দেখো প্রশ্ন করার ক্ষেত্রে হোয়াট টাইম এখানে আছে, তারপরে হচ্ছে দেখো আরো এরকম আরো আছে হচ্ছে, যেমন ধরো হাউ লং, কমন একদম হাউ লং, অর্থাৎ এগুলো কিন্তু একসাথে বসে, এরা কিন্তু আলাদা আলাদা এরকম বসলেই দেখা যায় যে তুমি প্রশ্ন করলা যে কতক্ষণ থাকবেন, হাউ লং উইল ইউ স্টে হিয়ার, অর্থাৎ আপনি এখানে কতক্ষণ থাকবেন, এই হাউ লং দিয়েই কিন্তু প্রশ্নটা কি হবে? শুরু হবে কিন্তু। তো এই হাউ আর লং দেখা যায় একসাথে বসে, বা টাইম জিজ্ঞেস করলেও দেখা যায় হট টাইম কিন্তু একসাথে বসতেছে, অর্থাৎ এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের যে অংশটা। তো আমরা জানি প্রথমে কি বসে কোশ্চেন করার ক্ষেত্রে? ডাব্লিউএইচ কোশ্চেন বসবে, এরপরে কি বসে? এরপরে বসে হচ্ছে অক্সিলারি ভার্ব, ডাব্লিউএইচ কোশ্চেন বসে, অর্থাৎ এই পুরো অংশটা ডাব্লিউএইচ কোশ্চেন। অনেকের ক্ষেত্রে যে হট টাইম হাউ লং দিলে ভাবে যে টাইমটা হয়তো এখানে সাবজেক্ট মনে হয় সাবজেক্ট আগে চলে এসেছে, এরকম কিন্তু না, হট টাইম হচ্ছে একত্রে ডাব্লিউএইচ এক্সপ্রেশন এটা। এরপরে কি বসবে? এরপরে হচ্ছে অক্সিলারি ভার্বটা বসবে, হোয়াট টাইম এটা গেল। এরপরে হচ্ছে দেখো তাহলে আমরা আগে থেকে এলিমিনেট করি, এরপরে হোয়াট টাইম, এরপরে অক্সিলারি, তাহলে এরপরে একটা অক্সিলারি ভার্ব আছে, এটা ঠিক আছে। বি দেখো দ্য ট্রেন, সাবজেক্ট চলে এসেছে তার কারণে এটা ভুল। তারপরে দেখো সি, মেইন ভার্বই চলে এসেছে, লিভস দ্য ট্রেন, এটাও ভুল। এরপরে দেখো ইজ দ্য ট্রেন লিভ, এখানে আমাদের হচ্ছে কি আছে? অক্সিলারি ভার্ব আছে, তো এটা অ্যান্সার হতে পারে, আমরা রাখলাম। এবার পরের অংশে যাব, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব বসে, তাহলে হোয়াট টাইম ডাজ, এরপরে কি বসবে? এরপরে বসবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বসবে, এরপরে বসে হচ্ছে মেইন ভার্ব। এটা তো তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু এইটা, একদম বেসিক, নতুন কিছু না কিন্তু, সেই আগে থেকে পড়ছো। তাহলে হোয়াট টাইম, ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তাহলে এখানে দেখো ডাজ আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, কোনো জায়গায় ভুল আছে? ভুল নাই কিন্তু, কারণ ডাজ থাকলে লিভের সাথে এজ হবে না, ডাজ দিয়ে দিয়েছি, তাহলে এটা ঠিক আছে। কিন্তু ডিতে দেখো, ডিতে ভুল কোন জায়গায়? ডিতে দেখো বলছে ইজ দ্য ট্রেন, ইজ দ্য ট্রেন লিভ হইতো না লিভিং হইতো? ইজ দ্য ট্রেন কিন্তু লিভিং হইতো, কারণ ইজ আছে এখানে, ইজের সাথে তো আর লিভ হতে পারে না, তার কারণে এইটা হচ্ছে ভুল। অ্যান্সার আমাদের কোনটা? এই যে এটা এ, ডাজ দ্য ট্রেন লিভ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমাদের পারার কথা, এত জটিল কিছু ছিল না, একদম বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের প্রশ্ন এটা। ওকে, হ্যাঁ 15 ডি তোমরা অনেকেই পেরেছো এটা, 15 ডি। ও সরি, আচ্ছা তোমরা মনে হয় এই কয়েকটার কমেন্ট করোনি, নাকি এখানে আসছে না আমি বুঝতে পারতেছি না। ও সরি সরি, তোমরা পেরেছো অনেকে, জিহাদ হাসান, তারপরে রিদি, বিথি, তোমরা সবাই পেরেছো। লামিয়া তো পুরা নিয়মই লিখে দিয়েছে, তারপরে তাসমিয়া ইসলাম, মারিয়া। ওকে,
ওকে ওকে, তোমাদের মোটামুটি গ্রামারের বেসিকটা ক্লিয়ার আছে, বোঝা যাচ্ছে। ওকে, তারপরে যাই, তাহলে এটা গেল আমাদের 17 নাম্বার। এরপরে দেখো আমরা 18 নাম্বার দেখব। এবারও কিন্তু তোমাদের ভোক্যাবস, তাহলে ভোক্যাবস দেখো কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা কিন্তু মিস দিয়ে যাওয়া যাবে না। এখানে হয়তো 5টা এসেছে, ধরলাম আমি 5টা আসলো না, মিনিমাম 3টা তো আসবে, তো 3 মার্ক কিন্তু হিউজ একটা, অ্যাডমিশনের জন্য কিন্তু বিশাল একটা বিষয়। দ্য অ্যান্টোনিম অফ জেনারাস, তাহলে জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার। জেনারাস শব্দের অর্থ কি? জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার। এর বিপরীত, উদারের বিপরীত কি হবে? দেখো, কাইন্ড মানে দয়ালু, যে যার দয়া আছে সে উদার। হেল্পফুল, সাহায্যকারী ব্যক্তি। পোলাইট, পোলাইট বানানটা এখানে ভুল আছে, তাহলে দেখো এখানে একমাত্র অ্যান্সারটা কোনটা হবে? সেলফিশ, অর্থাৎ স্বার্থপর ব্যক্তি কখনো উদার হয় না। উদারের বিপরীত কি? স্বার্থপর। এরপরে দেখো 19 নাম্বার, হোয়াই হ্যাজ শি ড্যাশ ইউর ইনভাইটেশন, তাহলে এইটা এসেছে তোমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু মিস করার সুযোগ নেই। মূলত এরা মুখস্থ অংশের উপর কিন্তু অনেক বেশি ফোকাস করেছে, এটা পড়লেই কিন্তু বুঝতে পারবা, অন্তত 24-25 প্রশ্নটা। তাহলে দেখো হোয়াই হ্যাজ শি, এটা হবে হচ্ছে টার্ন ডাউন। এটা একদমই মুখস্থ অংশ, এখানে বোঝার তেমন কিছু নাই। টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। টার্ন ডাউন অর্থ কি? এটার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা অর্থাৎ কারো কোনো প্রস্তাব করলো, তুমি সেটা প্রত্যাখ্যান করলা, এই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবা যে আই টার্ন ডাউন হিজ প্রপোজাল বা হার ইনভাইটেশন, এরকম। অর্থাৎ এটার অর্থই হচ্ছে প্রত্যাখ্যান করা। হোয়াই হ্যাজ শি টার্ন ডাউন ইউর ইনভাইটেশন, সে কেন তোমাকে যে দাওয়াত দিয়েছে এটা কেন সে প্রত্যাখ্যান করেছে, জিজ্ঞাসা করছে ওকে। তাহলে টার্ন ডাউন অর্থ কি? প্রত্যাখ্যান করা। এটা কিন্তু অন্য ভার্সিটিতেও বেশ কয়েকবার এসেছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্লিজ দেখো, দ্য ওয়ার্ড ভ্যারি ইজ আ ড্যাশ, এটাও হচ্ছে তোমাদের পার্ট অফ স্পিচ থেকে আসবে। এটা কি থেকে? পার্ট অফ স্পিচ থেকে, বা বলতে পারো আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। এই ভ্যারি শব্দটা আমরা বাংলায় ইউজ করি অনেক বেশি, যে আমরা বলি না যে এই জিনিসটা এমন কেন, আমরা বলি যে আসলে তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, অর্থাৎ আমরা করে ভার্বটাও রাখি প্লাস আরেকটা ভার্ব রাখি, সেটা কি? ভ্যারি। এই ভ্যারি শব্দটা কি? এটা কিন্তু ভার্ব। আমরা বলি পার্সন টু পার্সন ভ্যারি করে, অর্থাৎ আলাদা হয়, ভ্যারি করা। ওকে, এরপরে যাব আমরা, দেখো তাহলে ভ্যারি শব্দটা কি গেল? এটা হচ্ছে ভার্ব। তাহলে পার্টস অফ স্পিচ কিন্তু রিপিট হয়েছে, গুরুত্বপূর্ণ একটা টপিক। আর পার্টস অফ স্পিচ যে কোনো জিনিসই শিখতে যাও, পার্টস অফ স্পিচটা লাগে, খুবই গুরুত্বপূর্ণ। 21 দেখো, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, অর্থাৎ শব্দের অর্থ কি? যে যদি শীত এসে যায় তাহলে কি বসন্ত খুব দূরে থাকতে পারে? পারে না, মানে শীত এসেছে, শীত চলে গেলেই এরপরেই কে? বসন্ত। সিরিয়ালে কিন্তু বসন্ত আছে। ইজ অ্যান এক্সপ্রেশন অফ ড্যাশ, এক্সপ্রেশন থেকে সাধারণত কোনো ভার্সিটিতে খুব একটা বেশি প্রশ্ন আসে না, এখানে দিয়েছিল। দেখো এক্সপ্রেশন থেকে প্রশ্ন আসলেও অর্থ জানলে পারেই এটার মূলত অ্যান্সার করা যাবে। দেখো অর্থাৎ এখানে শব্দটা কি বলছে, দেখো অর্থটা কি বাক্যের, যে যদি শীত এসে থাকে তাহলে বসন্ত কি খুব দেরি, অর্থাৎ বসন্ত কিন্তু খুব দেরিতে না, চলে আসবে। অর্থাৎ এখানে কিন্তু আশা ফুটে উঠেছে যে শীত আমার পছন্দ না, বসন্ত ফুল ফোটে, বসন্ত অনেক সুন্দর জিনিস, তো আমার ওইটার অপেক্ষায় আছি এবং বসন্ত অবশ্যই আসবে। এটা কি? এটা হচ্ছে অপটিমিজম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে অপটিমিজম, মানে হচ্ছে আশাবাদ। এটা হচ্ছে আশাবাদ, অর্থাৎ তুমি যখন কোনো কিছু নিয়ে আশায় বুক বাঁধো সেটা হচ্ছে আশাবাদ। এর বিপরীত হচ্ছে পেসিমিজম। পেসিমিজম মানে হচ্ছে নিরাশাবাদ। এটার অর্থ হচ্ছে নিরাশাবাদ। নিরাশাবাদ জিনিসটা কি? অর্থাৎ কোনো একজন ব্যক্তি, ও পড়াশোনা করেছে, ও নিজেও জানে যে ভালো করে পড়েছে, যেহেতু পারবে, বাট তাও ওর সারাদিন বলবে যে না, আমার ভয় হচ্ছে যে এই জিনিসটা হবে না, এই জিনিসটা আসবে না, আমার সাথে এই ভালোটা হবে না, আমার এইটা হবে, ওইটা হবে। তো এটাকে কি বলে? নিরাশাবাদ। অর্থাৎ যে ব্যক্তি আশা কম, নিরাশা বেশি দেখতে পারে, সেটাকে বলা হচ্ছে পেসিমিজম বা পেসিমিস্টিক পারসন। আবার যদি কেউ সবকিছুর মধ্যে দেখা যায় ভালো জিনিসটা দেখতে পায়, আশা দেখতে পায়, সেটাকে বলা হচ্ছে অপটিমিস্টিক পারসন, বা সেটা হচ্ছে অপটিমিজম। ফেটালিজম কি? ফেটালিজম মানে হচ্ছে ভাগ্যে বিশ্বাসী। ফেটালিজম মানে হচ্ছে ভাগ্যবাদ বা ভাগ্যে বিশ্বাসী বলতে পারি, ভাগ্যে বিশ্বাস। অর্থাৎ কোনো ব্যক্তি খুব বেশি ভাগ্যকে বিশ্বাস করে পরিশ্রমের পরিবর্তে, সেটা হচ্ছে ফেটালিজম। আর এথিজম মানে হচ্ছে নিরস্বরবাদ, অর্থাৎ নাস্তিক। এটাকে বলা যায় হচ্ছে নাস্তিকতা। নাস্তিকতা, নাস্তিকতা বললে সহজ হয় এটা। এথিজম মানে নাস্তিকতা, অপটিমিজম মানে আশাবাদ, ফেটালিজম মানে ভাগ্যে বিশ্বাসী, বা এটাকে বাদ দিয়ে আসলে এরকম শব্দ দেখিনি, এটা ভাগ্যে বিশ্বাসী হিসেবে মনে রাখো। অর্থাৎ ফেটাল মানে ভাগ্য, আর পেসিমিজম মানে হচ্ছে নিরাশাবাদ।
এটা কিন্তু অপোজিট অর্থ হিসেবেও আসে, অর্থাৎ এখানে কিন্তু দুইটাই গুরুত্বপূর্ণ। এটা এখানে এসেছে এক্সপ্রেশন হিসেবে, আবার দেখবা যে ভোক্যাবসেও চলে এসেছে অপটিমিস্টিক বা অপটিমিস্ট, অপটিমিজম এটার বিপরীত কি? এটার বিপরীত হবে পেসিমিজম বা পেসিমিস্টিক হবে, কিন্তু এটাও কিন্তু এখান থেকে শিখে রাখো। ওকে, 22-এ যাই, দেখো ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য সুইটেবল ফ্রেজ অথবা ওয়ার্ডস। তাহলে গ্যাপ ফিলিং থেকে প্রশ্ন এসেছে, তার আগে বলে নিই এটা হচ্ছে এক্সপ্রেশন থেকে আসা প্রশ্ন এবং খুবই আনকমন। এটা আমরা ভোক্যাবসের মধ্যে রাখছি, এটা আসলে এক্সপ্রেশন নামে ইংলিশে কোনো টপিক নেই। এখানে জাস্ট বলছে যে এখানে শব্দটার অর্থ কি প্রকাশ পেয়েছে এই বাক্যটা, অর্থাৎ এখানে তোমাকে বুঝে ওয়ার্ড মিনিং অনুযায়ী তোমাকে অ্যান্সারটা করতে হবে। তো এক্সপ্রেশন হিসেবে আলাদা কোনো টপিক নেই, তোমাকে এটা ভোক্যাবস ভালো করে পড়তে হবে। এরপরে যাই, দেখো ফিল ইন দ্য গ্যাপস কি বলছে, দেখো আই ড্যাশ starve than beg, I must maintain the reputation of my family। এইটা একটু জটিল, তোমরা অবশ্যই জানো যে হ্যাভ বেটার কখনো হয় না, হ্যাড রেজার তো হয়, বাট তোমরা দেখি বলো যে এই অংশে কোনটা অ্যান্সার হতে পারে। এতক্ষণ তো বললা এটা একটু কনফিউজিং, ওই আগের একটা সেন্টেন্সের মতো যেখানে শুড হলো না, এটাও অনেকটা কনফিউজিং। প্রণয় চ্যাটার্জি বলেছে এটা হচ্ছে উড রেদার, হ্যাঁ। তারপরে নাফিজা আক্তার বলেছে উড রেদার। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে উড রেদার, এটার অ্যান্সার হবে হচ্ছে উড রেদার হবে। দেখো অনেকের হ্যাড বেটার মনে হতে পারে যে আমার বরং ভালো হচ্ছে কি করা, এটাকে কি বলি আমরা, স্টার্ভ মানে হচ্ছে অভুক্ত থাকা আর কি। আই যদি হ্যাড বেটার বসাও, আই হ্যাড বেটার স্টার্ভ দেন বেগ, কিন্তু হ্যাড বেটার বসালে এটা হয় হচ্ছে বাধ্যবাধকতামূলক, অর্থাৎ তোমাকে একদম করতেই হবে, ওই জিনিস না করে তোমার আর উপায় নেই, এরকম একটা অবস্থা। বাধ্যবাধকতামূলক একটু বিষয় বোঝায়, কিন্তু যখন দেখা যায় অপশন আছে, অর্থাৎ তুমি দুইটা জিনিসের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবা, যেমন ধরো ও যদি স্টার্ভ অর্থাৎ ও অভুক্ত না থেকে ও চাইলে ভিক্ষাও করতে পারে, অর্থাৎ এখানে কিন্তু ওর একটা অপশন আছে। তো ওই ক্ষেত্রে সাধারণত উড রাদারটা বসে, বাট এত জটিলে যাওয়ার দরকার নেই, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে উড রাদার। হ্যাঁ, বরঞ্চ অর্থে বসে এখানে, এটা হচ্ছে উড রাদারটা বসে, অর্থাৎ এখানে তোমার অপশন থাকবে, এটা হচ্ছে সুবিধাজনক বিষয়। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, এটা কি থেকে, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, তারপরে যাই, দেখো 23 নাম্বার, মে ইউ লিভ লং, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস। তাহলে দেখো সেন্টেন্স থেকে আবার প্রশ্ন এসেছে, অর্থাৎ 24-25-এর প্রশ্নটা অল্প কয়েকটা টপিক থেকে অনেকগুলো করে কিন্তু প্রশ্ন দিয়েছে। তাহলে মে ইউ লিভ লং, আমরা জানি যে কোনো কিছু নিয়ে কারো ভালো উইশ করা, আল্লাহর কাছে যদি কোনো কিছু, আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, কারোর জন্য দোয়া করা হয়, এগুলো কি হয়, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। একদম বেসিক প্রশ্ন এটা, আসলে যদিও প্রশ্নের মধ্যে কিছু সহজ প্রশ্ন অবশ্যই থাকবে, বাট এটা একদমই ইজি ছিল, তোমরা সবাই পারবে। এটা হচ্ছে মে ইউ লিভ লং, এটা হচ্ছে ওকে 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 তোমরা পেরেছো, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এরপরে দেখি 24 নম্বরে যাই, আই প্রেফার মিল্ক ড্যাশ কফি। এটাও তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। ওকে, তারপরে দেখো তাহলে আই প্রেফার মিল্ক ড্যাশ টি। এই ক্ষেত্রে এই প্রেফারের পরে আমরা অনেকে দেন অনেক জায়গায় দেখি, বাট ওটা ইনফর্মাল ইউজ, ওটা গ্রামাটিক্যালি কারেক্ট না। আই প্রেফার মিল্ক টু টি হয়, অর্থাৎ প্রেফার টু হয়, প্রেফারের সাথে কিন্তু টু হবে, সুপিরিয়র টু, ইনফিরিয়র টু, প্রেফার টু, এগুলোর পরে কি হয়, টু হয়। এরকম কি থাকে, সুপিরিয়র থাকে, তারপরে ইনফিরিয়র থাকে, ইনফিরিয়র এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সুপিরিয়র, ইনফিরিয়র, জুনিয়র, সরি, এই শব্দগুলোর পরে কি থাকবে, এই শব্দগুলোর পরে কিন্তু তোমাকে টু বসাতে হবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। তাহলে এটার অ্যান্সার কি হবে, টু হবে, দেন না, এটার অ্যান্সার হবে হচ্ছে টু। এরপরে দেখো লাস্ট কোশ্চেন, টু রিড বিটুইন দ্য লাইন্স। তাহলে এবার কি থেকে এসেছে, এবারও হচ্ছে ইডিয়ামস থেকে। তাহলে ইডিয়ামস থেকে কিন্তু 4টা কিন্তু প্রশ্ন কিন্তু 24-25 সেশনে এসেছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখো টু রিড বিটুইনস দ্য লাইন, অর্থাৎ দুই লাইনের মাঝ দিয়ে পড়া। এখন দুই লাইনের মাঝে তো কোনো লেখাই নেই, তাহলে এটার মাঝে কিভাবে পড়বা। এইটার অর্থ আসলে এরকম না যে দুই লাইনের মাঝ দিয়ে তুমি পড়বা, এটার অর্থ বোঝাই হচ্ছে ডিপলি পড়া, অর্থাৎ কোনো একটা জিনিস এখানে কি পড়া আছে, দেখো টু রিড অনলি সাম লাইনস, অর্থাৎ যদি আমি সোজা বাংলা করি যে কিছু লাইন শুধু পড়া, বাট
ওই লাইনটার মূলত ভেতরে কি কথা বলেছে, তোমরা বাংলা সাহিত্যের কথা চিন্তা করো বা ইংরেজি সাহিত্যের কথা চিন্তা করো, যেখানে একটা লাইন লেখা থাকে বাট ওইটার কিন্তু অর্থটা আলাদা হয়। সোনার তরী কবিতা তোমরা পড়েছো, ওখানে আসলে নৌকা দেখানো হয়েছে, বাট উনি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে ওখানে, যে মানুষের জীবনের একটা অংশ কিন্তু ওখানে তুলে ধরেছে, যে সৃষ্টি আসলে আজীবন টিকে থাকে, সৃষ্টিকর্তা কিন্তু থাকে না, এরকম একটা জিনিস উনি ওখানে বোঝানোর চেষ্টা করেছে। তো ওইটা কি, ওইটা হচ্ছে ডিপ মিনিং, অর্থাৎ সাধারণ উপরে উপরে যে জিনিসটা বোঝা যাচ্ছে তার বাইরে গিয়ে আর একটা মিনিং। তাহলে কি হবে, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, অর্থাৎ খুবই যত্ন সহকারে কেয়ারফুলি পড়া, যে ওই লাইনটার ভেতরে অন্য কোনো গূঢ় অর্থ লুকিয়ে আছে কিনা, এইটা বলতে বোঝাই হচ্ছে টু রিড বিটুইন দ্য লাইনস। ওকে, তাহলে এটা গেল হচ্ছে ইডিয়ামস। তাহলে এই অংশ থেকে দেখো কোন কোন টপিক আমরা গুরুত্বপূর্ণ পেলাম, ইডিয়ামস, ভোক্যাবস, তারপরে হচ্ছে সেন্টেন্সের পার্টটা, এবং আর একটা পেয়েছি হচ্ছে ন্যারেশন এবং হচ্ছে ভয়েস অংশটা। ট্যাগ কোশ্চেনও ছিল বাট একটাই। এরপরে দেখবো হচ্ছে আমরা 23-24-এ। আচ্ছা, এই অংশ থেকে তোমাদের কোনো সমস্যা আছে কি না, সমস্যা না থাকারই কথা। এনইউ আইছিল, ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল। আচ্ছা, আমার প্রশ্নটা হয়তো ভালো করে খেয়াল করিনি। আচ্ছা, এই অংশ থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। এই অংশ থেকে প্রশ্ন না থাকলে আমরা পরের অংশে চলে যাব। ওকে, আচ্ছা, এই অংশে প্রশ্ন থাকার কোনো অপশন নেই, কারণ সবগুলোই মোটামুটি ইজি। এরপরে দেখো আমরা যাব হচ্ছে 23-24-এ। এবার দেখো এই অংশটা তোমরা দেখবা যে এই অংশের থেকে লিটারেচার থেকে ভালোই কয়েকটা প্রশ্ন এসেছে, তার কারণে আমাদের যে কোর্স আউটলাইনে দেখবা আমরা কিন্তু লিটারেচার নিয়ে আলাদা করে একটা পার্টি রেখেছি এবং মেমোরাইজিং অংশ থেকে, কারণ 24-25-এ না আসলে 23-24-এ এসেছে, তো কোন সালটা ফলো করে আবার প্রশ্ন হবে বলা যাচ্ছে না। তাহলে দেখো 1 নাম্বার, কিং লেয়ার ইজ রিটেন বাই ড্যাশ। তাহলে কিং লেয়ার এই লেখাটা আসলে কার লেখা, এই কিং লেয়ার হচ্ছে, তাহলে এটা এসেছে কি থেকে, এটা এসেছে হচ্ছে লিটারেচার থেকে। এটা হচ্ছে লিটারেচার পার্টের প্রশ্ন। দেখো লিটারেচার পার্টের প্রশ্ন, কিং লেয়ার, এটা তোমাদের অনেকের জানার কথা, অনেক বিখ্যাত। কিং লেয়ার কার লেখা, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু লেখা হচ্ছে কিং লেয়ার। তারপরে দেখো আমরা যাব 2 নাম্বারে, চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং। তাহলে এইবার কি এসেছে দেখো, স্পেলিং, অর্থাৎ 24-25 সেশনের প্রশ্ন থেকে কিন্তু 23-24-এর প্রশ্ন কিন্তু বেশ ডিফারেন্ট, কারণ ওখানে স্পেলিং ছিল না, লিটারেচার ছিল না, এখানে কিন্তু স্পেলিং এসেছে, লিটারেচার এসেছে, অর্থাৎ আলাদা কিন্তু হয়ে গেছে পুরা দুইটা কিন্তু সেট। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রশ্ন প্যাটার্ন এবং টপিক পরিবর্তন কিন্তু হতে যেতে পারে, তোমাকে কিন্তু একটু কম্প্রিহেন্সিভ প্রিপারেশন কিন্তু নিতে হবে। তাহলে দেখো স্পেলিং, এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে স্পেলিং শব্দটা হাইব্রিড, ঠিক আছে, হচ্ছে এটা হাইব্রিড, HYBRID, এইটা হচ্ছে সঠিক। ওকে, 2-এর এ অনেক ফাস্ট, কে এটা, তাসমিয়া ইসলাম মারিয়া, হ্যাঁ তোমার ঠিক আছে, 2-এর এ হচ্ছে হাইব্রিড। ওকে, তারপরে যাই আমরা দেখো 3 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ স্টোরমি। স্টোর্ম মানে কি, স্টোর্ম মানে হচ্ছে ঝড়, আর স্টর্মি মানে হচ্ছে বোঝায় হচ্ছে একদম ঝড় আবহাওয়া বা খুব ঝড় হচ্ছে এরকম একটা অবস্থা বোঝায়, এটার হচ্ছে বিপরীত। তাহলে দেখো এবার কিন্তু ভোক্যাবস থেকে আসলো, অর্থাৎ ভোক্যাবস কিন্তু 2টা সালেই কিন্তু রিপিট হয়েছে, সরি। তাহলে দেখো স্টোরমি অর্থ ক্লাউডি হতে পারে, টার্বুলেন্ট হতে পারে। টার্বুলেন্ট বলতে আমরা বুঝি না যে টালমাটাল অবস্থা, আমরা বলি যে টালমাটাল হয়ে যাচ্ছে ঝড়ে সবকিছু, ওটা হচ্ছে এই টার্বুলেন্ট অর্থ। তারপরে ধরো হেজি, হেজি অর্থ অনিশ্চিত, ঝড় কিন্তু একটা অনিশ্চিত জিনিস, অর্থাৎ স্টোরমি, ক্লাউডি, টার্বুলেন্ট, হেজি, এই তিনটাই কিন্তু অনিশ্চিত বা একটু ভয়ঙ্কর অর্থ দিচ্ছে। একমাত্র বিপরীত শব্দ কোনটা, কাম। কাম বা এটার সিনোনিম কি হয়, সিরিন হয়, এটার আরো অর্থ হয় হচ্ছে সিরিন হয়, সিরিন মানে শান্ত। আবার আর একটা তোমরা বোর্ড বইয়ে পড়েছো অনেক ভালো একটা শব্দ, সেটা হচ্ছে ট্রানকুইল, ট্রানকুইল, এই ট্রানকুইল শব্দটা কিন্তু তোমাদের বইয়ে ছিল, এটা অর্থ কিন্তু কাম। তাহলে স্টোরমির বিপরীত কি, কাম, সিরিন বা ট্রানকুইল। ওকে, এরপরে যাব আমরা দেখো 4 নম্বরে, দ্য ওয়ার্ড মেইনটেনেন্স ইজ আ ড্যাশ। এটাও এসেছে ভোক্যাবস থেকে, বাট এইটা ভোক্যাবস সলভ করার আগে আরেকটা বলে নিই, আরেকটা জিনিস, এই যে মেইনটেনেন্স শব্দটা দেখেছো, এটার স্পেলিং থেকে শুরু করে প্রোনাউন্সিয়েশন, এটা কিন্তু আমাদের কিন্তু ঝামেলা হয়। এই মেইনটেনেন্স শব্দটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, কি হিসেবে আসে, স্পেলিং হিসেবেও আসে। স্পেলিং হিসেবে মনে রাখবে কিভাবে, দেখো প্রথমে হচ্ছে মেইন, প্রথমে ভেঙে পড়বা, প্রথমে মেইন, তারপরে দেখো কি, তারপরে টি, TEAT, চায়ের কিন্তু টি না, জাস্ট TE, মেইন টি, তারপরে হচ্ছে NANS, NANCE, মেইনটেনেন্স।
তোমরা অনেকে এটাকে এটাকে কি করো, এটাকে প্রোনাউন্সিয়েট করো এরকম করে মেইনটেইনেন্স। এটা কিন্তু এরকম না, মেইনটেইন কিন্তু এখানে নাই, এখানে আছে মেইনটেনেন্স। এটার উচ্চারণ হচ্ছে মেইনটেনেন্স এবং স্পেলিংটা হচ্ছে মেইনটেনেন্স। এটার মতো আরেকটা শব্দ আছে যেমন এক্সপ্লানেশন, তোমরা অনেকে বলো এক্সপ্লেনেশন। এক্সপ্লানেশন ওটা কিন্তু দেখো এক্সপ্লানেশন, এক্সপ্লানেশন ওটা কিন্তু এক্সপ্লেনেশন না। অনেকে মনে করে এক্সপ্লেইনের সাথে ATION দিয়ে দেবো হয়ে যাবে, মেইনটেইনের সাথে ANCE দিয়ে দেবো হয়ে যাবে, বাট এই দুটোর কিন্তু স্পেলিং প্রোনাউন্সিয়েশন দুটাই কিন্তু ডিফারেন্ট এবং পরীক্ষায় আসে কিন্তু। এখন দেখো এই প্রশ্নটা কি ছিল, এটা ছিল হচ্ছে ভোক্যাবস থেকে প্লাস ও হচ্ছে এটাকে ভোক্যাবসে না রাখি আমরা, এটাকে রাখি হচ্ছে পার্টস অফ স্পিচে। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে আসা, এটা হচ্ছে পার্ট অফ স্পিচের প্রশ্ন। পার্ট অফ স্পিচে দেখো এটা মূলত আইডেন্টিফিকেশন। আমরা জানি লাস্টে কোনো শব্দের শেষে যদি ANC থাকে, ANC, হুড, HOOD, TION, DOM, এই শব্দগুলো, ডোম, এগুলো থাকলে কি হয় আমরা খুবই কমনলি জানি, এগুলো থাকলে হয় হচ্ছে নাউন, এগুলো থাকলে হয় হচ্ছে নাউন। তাহলে মেইনটেনেন্স শব্দটা কি, নাউন, এসেছে হচ্ছে পার্ট অফ স্পিচ থেকে, বাট মনে রাখবা এটা স্পেলিংয়েও আসতে পারে। এরপরে যাব দেখো 5 নাম্বার, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তাহলে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আবার আসলো, ট্রান্সলেশন অর্থাৎ একটা আসতে পারে ট্রান্সলেশন। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, অর্থাৎ যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আশা আছে, এটার হচ্ছে ট্রান্সলেশন কি দেখো, হোয়াইল, এটার অনেক জায়গায় থাকে হোয়ার দেয়ার ইজ এ লাইফ দেয়ার ইজ এ হোপ, বাট এখানে হোয়াইল দেওয়া আছে, হোয়াইল দেয়ার ইজ এ লাইফ দেয়ার ইজ এ হোপ, এটা হচ্ছে ট্রান্সলেশন। তোমাদের এবার হচ্ছে ঝামেলার বিষয় যেটা, এবার হচ্ছে আগে তো 7 কলেজ ছিল, এবার প্রথম তোমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় পেয়েছো, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো এবার কিন্তু প্রশ্ন প্যাটার্ন আবার চেঞ্জ করবে কিনা এটা কিন্তু একটা ভয়ের বিষয়। তো চেষ্টা করবা যে টপিকগুলো এসেছে চেষ্টা করবা নিজের মতো করে একটু হলেও অন্তত বেসিক ধারণাটা রাখার, কারণ প্রত্যেকটা টপিকের, অর্থাৎ যে টপিকগুলো এখানে দেখতে পাচ্ছ না সেগুলোও অ্যাডমিশন লাইফে তো পড়েছো, জাস্ট একবার হয়তো একটু চোখ বুলিয়ে রাখলে এটা তোমার উপকারে আসতেও পারে, কারণ প্রশ্ন প্যাটার্ন কখন বদলে যায় তা বলার কোনো সুযোগ নেই। বাট আমরা আশা করছি যে এটাই ফলো করবে, চেঞ্জ হওয়ার কোনো ওয়ে নাই মনে হয়। ওকে, তারপরে দেখো 6 নাম্বার, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, মেক ইট এক্সক্লামেটরি। তাহলে এটা কোন জায়গা থেকে আসলো, সেন্টেন্স থেকে, এটাও কিন্তু সেন্টেন্স থেকে এসেছে। এটার অ্যান্সার করো, পাশের ডি বলেছো, এটা কি নাম, সুরাইয়া ইসলাম, আচ্ছা ঠিক আছে তোমাদের। তারপরে ওরহান, নাফিজা, তাসফিয়া, ওকে, রিদি, তোমাদের সবারই ঠিক আছে মোটামুটি। সন্টু, হ্যাঁ নাউনে যে রাকিবুল কবির, তো সবই লিখে দিয়েছো তুমি, তোমাকে ধন্যবাদ। ওকে, তারপরে প্রণয় চ্যাটার্জি, আচ্ছা তোমাদের সবারই ঠিক আছে মোটামুটি এই অংশটা। ওকে, তাহলে কোথায় গেল তোমাদের, ওকে তোমরা লিখেছো 6 বি, হোয়াট আর ডেঞ্জারাস থিং আ লিটল লার্নিং ইজ। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে এটা, তোমরা বি বলে দিয়েছো যেহেতু তোমাদের অ্যান্সারই ঠিক। দেখি আরগুলো ভুল কেন, এখন সেইটা দেখবো একটু। হাউ ডেঞ্জারাস, এখানে দেখো এ ডেঞ্জারাস থিং দেওয়াই আছে। এখন এ ডেঞ্জারাস থিং কোনোদিন হাউ হয়, কিভাবে ডেঞ্জারাস থিং, কিভাবে ভয়ানক থিং, এটা কি কোনোদিন হয়, এটা কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই। এ যেহেতু আছে হাউ হচ্ছে না, আগেই ধরে নাও, তাহলে দুইটা বাদ। এখন দেখো হোয়াট ডেঞ্জারাস থিং, এখানে কিন্তু এটা মিসিং হয়ে গেছে, তার কারণে ভুল। আমাদের অ্যান্সার হচ্ছে বি, হোয়াট আর ডেঞ্জারাস থিং আ লিটল লার্নিং। তারপরে আমাদের কি ছিল, আমাদের জাস্ট এক্সক্লামেটরিতে ইজটা লাস্টে দিতে হয়। এবং পরীক্ষার ক্ষেত্রে আর একটা জায়গায় বিভিন্ন সময়ে সমস্যা করেছে, অর্থাৎ দুইটা, এরকম অনেক জায়গায় প্রশ্ন এসেছে যে দুইটা অ্যান্সার আছে, বাট যেটা ভুল অ্যান্সার ওইটা শুরুতে দিয়েছে এবং যেটা সঠিক অ্যান্সার ওইটা লাস্টে দিয়েছে। তো আমরা কি করি, উপর থেকে পড়া শুরু করি। তো প্রশ্নকর্তা কি করেছে যে উপরে একটা ফুল স্টপ দিয়ে দিয়েছে, আর নিচেরটাতে হচ্ছে নিচের যেটা সঠিক, সেন্টেন্স দুইটা একই, একটাতে ফুল স্টপ দিয়েছে আর একটাতে এক্সক্লামেশন দিয়েছে। তো যারা ভালো করে খেয়াল করেনি, জাস্ট গ্রামার স্ট্রাকচারটা দেখেছে, তারা কিন্তু ওই ফুল স্টপটা দিয়ে কিন্তু ওরা কিন্তু গোল্লা পেয়েছে। বাট যারা এইটা খেয়াল করেছে তাদের কিন্তু ওটা ঠিক আছে। তো প্রশ্ন যদি অনেক বেশি কঠিন করে তাহলে দেখবা যে প্রশ্ন ঠিক আছে, ওই শেষে গিয়ে হচ্ছে ওই এক্সক্লামেশনের জায়গায় ফুল স্টপ দিবে, বা এক্সক্লামেশনের জায়গায় WH কোশ্চেনও দিয়ে দিতে পারে, সরি ইন্টারোগেটিভ চিহ্নও দিতে পারে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু এক্সক্লামেটরি তোমাকে বানাতে বলেছে, তো লাস্টে এক্সক্লামেশন মাস্ট থাকতে হবে। এই ছোট ছোট ডিটেলস কিন্তু তোমাকে খেয়াল করতে হবে পরীক্ষার হলে, ওখানে প্রেশার বেশি থাকে, মনে হয় ছোট ডিটেলস মনে রাখবো, এত জটিল বিষয় না, বাট ওই প্রেশারে ওই জটিল বিষয়টা
সহজ বিষয়টাই হচ্ছে জটিল হয়ে যায় কিন্তু ওই পরীক্ষার হলে আর কি। তো এটা একটু মাথায় খেয়াল রেখো, অর্থাৎ শেষ পর্যন্ত একদম বিন্দু পরিমাণ কোনো জায়গায় খেয়াল করা বাদ দেওয়া যাবে না, পুরোটা দেখতে হবে। ওকে, 6 বি লিখেছো তোমরা অনেকে, তোমাদের সবারই ঠিক আছে। আমরা পরের অংশে যাচ্ছি, দেখো 7, দ্য ওয়েস্টল্যান্ড ইজ আ ড্যাশ। এই ওয়েস্টল্যান্ড হচ্ছে একটা পোয়েম, এটাও তোমাদের লিটারেচার। তাহলে এবার দেখো এই 23-24 কিন্তু আবার লিটারেচার থেকে অনেক প্রশ্ন এসেছিল যেগুলো সাধারণত পরীক্ষায় আসে না। এই ওয়েস্টল্যান্ড থেকে এর আগে অন্য ভার্সিটিতে কিন্তু প্রশ্ন আসেনি, তো এখানে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা পোয়েম, এটা হচ্ছে লিখেছে হচ্ছে টি.এস. ইলিয়ট। টি.এস. ইলিয়টের লেখা হচ্ছে একটা পোয়েম হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, এটা ওনার লেখা, মুখস্থ অংশ আর কি এটা। 8 দেখো, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট, এটা পারার না পারারই কথা তোমাদের। 7 নাম্বারটা, এটা আনকমন একটা প্রশ্ন। চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, তার মানে কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে ন্যারেশন থেকে, এটা হচ্ছে ন্যারেশনের প্রশ্ন, এটা হচ্ছে ন্যারেশন থেকে আসা প্রশ্ন। দেখি সেন্টেন্সটা কি, হি সেইড আই মেট হার লং অ্যাগো, সে বললো যে আমি তাকে অনেকদিন আগে তার সাথে দেখা হয়েছিল। তাহলে প্রথম কথা আমাদের হি সেইড হবে, তারপরে দ্যাট বসবে। হি সেইড দ্যাট, চারটাতে ঠিক আছে। এরপরে সাবজেক্ট বসবে হি। এরপরে দেখো কি আছে আমরা জানি, এই যে মেট, মেট শব্দটা কোন টেন্সে আছে? এটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা কিসে আছে? এটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট ইনডিফিনিটে আছে। পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি ইনডিরেক্টে যে সেটা কি হয়, ইনডিরেক্টে সেটা যে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়। এখন দেখো পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? হ্যাজ বসে না হ্যাড বসে? হ্যাজ তো বসবেই না, তাহলে প্রথমেই বি এবং সি বাদ। এখন দেখো ডিতে হি সেইড দ্যাট হি ইউজ টু মিট, ইউজ টু আসার কোনো সুযোগই নেই এখানে। ইউজ টু কিভাবে নিয়ে আসবা? নেই ইউজ টু, প্রথমেই বাদ। এই ইলিমিনেশনটা করতে যদি তুমি শিখে যাও একবার ইলিমিনেট করা, তাহলে প্রশ্ন খুবই সোজা। যেমন ধরো জাস্ট হ্যাজ আছে, আমি বুঝতেই পারছি এখানে হ্যাজ জীবনেও হবে না, হ্যাজ আছে মানে এটা ভুল, এখানে হ্যাজ আছে মানে ভুল, ইউজ টু আছে মানে ভুল। অর্থাৎ সঠিক অ্যান্সার যদি তুমি দেখো যে সঠিক অ্যান্সার খুঁজে পাচ্ছ না, তাহলে ভুল খুঁজবা। পরীক্ষায় যদি এরকম হয় যে কনফিউজ হয়ে গেছো গ্রামারের মধ্যে কোনটা ভুল, সরি কোনটা সঠিক, আমি সঠিকটা খুঁজে পাচ্ছি না, তাহলে তখন এরকম করে দেখবা যে 100% ভুল কোনটা, ভুলটা আগে বাদ দিবা। এরপরে দেখবা যে 2-1টার মধ্যে কনফিউশন থাকবে, ওই 2-1টা নিয়ে কাজ করলেই দেখবা সঠিকটা পাওয়া যাবে। তাহলে এখানে কি দেখো, হি সেইড দ্যাট হি হ্যাড মেট হার লং অ্যাগো। এখন মেট শব্দটার হচ্ছে V3 কিন্তু মেট, এই মিট শব্দটার V3 কি, এই V3 কিন্তু হচ্ছে V2 V3 দুইটাই কিন্তু সেম, অর্থাৎ দুইটাই কিন্তু মিট মেট মেটই কিন্তু হয়। যেমন মেট থেকে মেড মেড হয়, তেমন মিট থেকে মেট মেট হয়, MEET মিট, অর্থাৎ দেখা করা থেকে কিন্তু এটা এসেছে। ওকে, তারপরে যাব আমরা হচ্ছে 8 তো দেখলাম, এবার যাব হচ্ছে আমরা 9 নাম্বারে। দেখি তোমাদের অ্যান্সারের অবস্থা। ব্রো আপনি দেখা যাচ্ছে সবই পড়ান ভালো ভালো। আচ্ছা, প্রশ্নই তোমাদের ভালো দিয়েছে, আমি ভালো পড়াচ্ছি বিষয়টা এরকম না। ওকে, দেখো দেখো, আচ্ছা প্রণয় চক্রবর্তী অনেক বড় করে লিখেছে, ঠিক আছে তোমাদের অ্যান্সার। আচ্ছা মনোযোগ দিয়ে ক্লাস করো, মনোযোগ দিয়ে, এবং টপিকগুলো দেখো যে কোনগুলো আসছে, এগুলোই পড়তে হবে দিন শেষে গিয়ে। ওকে দেখো, মে ইউ বি ক্রাউন্ড উইথ সাকসেস, দ্য সেন্টেন্স টাইপ ইজ। তাহলে দেখো একইবারে দুইটা কিন্তু সেন্টেন্স থেকে এসেছে, এবং দুইটাই কি কোন জায়গা থেকে এসেছে? অপারেটিভ থেকে। খুবই একটা ইজি একটা অপশন। দেখো মে ইউ বি ক্রাউন্ড উইথ সাকসেস, অর্থাৎ বলছে যে আল্লাহ তোমাকে বা সৃষ্টিকর্তা তোমাকে কি দিক, তোমাকে হচ্ছে সাকসেস, ওই সফলতার ক্রাউন দিক, মুকুট দিক, সেটা বলছে। তাহলে এই ধরনের উইশ করলে সেন্টেন্সটা কি হয়? অপারেটিভ বাক্য কিন্তু হয়ে যায়, একদম ইজি। এরপরে দেখো 10 নাম্বার, চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এটা প্রশ্ন কোন জায়গা থেকে এসেছে? প্রশ্ন এসেছে রাইট ফর্ম ভার্ব থেকে, আর লেখার প্রয়োজন নেই, একদম বলেই দিয়েছে রাইট ফর্ম ভার্ব। $20 আ উইক ড্যাশ, বা এখানে ব্র্যাকেটে দিয়েছে নট গো ফার। এখন কি হবে? এখন দেখো এই জিনিসটা জানার জন্য তোমার দুইটা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটাই পড়তে হয়। এই দেখো $20, আমরা রাইট ফর্ম অফ ভার্বের নিয়মে গিয়ে ডিটেলসে পড়বো, এরকম আরও অনেক নিয়ম আছে। যখন কোনো জিনিস আলাদা আলাদা না বুঝিয়ে একত্রে বোঝায়, যেমন ধরো টাইম অ্যান্ড টাইড, তোমরা এটা তো পড়েছো, টাইম অ্যান্ড টাইড একত্রে বোঝালো। তারপরে দেখো এরকম আরও আছে হচ্ছে টাইম অ্যান্ড টাইড, যেমন আছে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার মানে কি? ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে জীবিকা, জীবিকা বোঝায়। টাইম অ্যান্ড টাইড মানে হচ্ছে একত্রে বোঝাচ্ছে।
যদি ওইটা একটু ব্যতিক্রম বসে ওইটা পরে দেখা যাবে। ব্রেড অ্যান্ড বাটার অর্থাৎ জীবিকা। এখন কি মনে হচ্ছে তোমার, ব্রেড বাটার দুইটা তো আলাদা জিনিস, তাহলে দুইটা আলাদা জিনিস অ্যান্ড দিয়ে যুক্ত হলে আমরা কি জানি যে ওটা কিন্তু কি ভার্ব নেয়, ওটা নেয় হচ্ছে কি প্লুরাল ভার্ব নেয়, অর্থাৎ ভার্বটা কিন্তু প্লুরাল বসে। বাট এই ব্রেড অ্যান্ড বাটার দিয়ে কি আসলে আলাদা আলাদা জিনিস বোঝায় না, কিন্তু এটা দিয়ে বোঝায় জীবিকা। জীবিকা হচ্ছে একক জিনিস, অর্থাৎ একটা বোঝাচ্ছে। তেমনই $20, তোমার মনে হচ্ছে $1, $2, $3 এরকম করে তুমি $20 বানালা, আলাদা আলাদা মনে হচ্ছে, বাট এটা কিন্তু তা বলছে না, বলছে $20 একত্রে, বলছে যে $20 দিয়ে 1 সপ্তাহ চলা কঠিন, এইটা বলছে। তো এটা ওখানে আরো পাবা এরকম, তোমরা এটা দেখেছো যে 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, এরকম বলা থাকে। আসলে কি হওয়ার কথা ছিল, 10 মাইলস আর আ লং ডিস্টেন্স হওয়ার কথা ছিল, কারণ 10 মাইলস কি, 10 মাইলস হচ্ছে অনেক হয়ে গেল। তো মাইল হলে যে এখানে এস আছে, তাহলে তোমার এখানে ইজ হবে কেন, এখানে তো আর হওয়ার কথা ছিল। ইজ আ লং ডিস্টেন্স, ইজ আ লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স, এখানে তাহলে 10 মাইলটা কি হওয়ার কথা ছিল, দেখো আর হওয়ার কথা ছিল, বাট ইজ হচ্ছে কিসের কারণে, কারণ আলাদা আলাদা 1 মাইল বোঝাচ্ছে না, বলছে যে 10 মাইল আসলে একটা বেশি দূরত্ব। এখানে বলছে যে $20 আসলে $20 দিয়ে আসলে 1 সপ্তাহ যাওয়া কঠিন, অর্থাৎ যখন কোনো একটা জিনিস সাবজেক্টটা যখন আলাদা আলাদা হলেও একত্রে বোঝাচ্ছে, তখন ওই ক্ষেত্রে তোমাকে কিন্তু সিঙ্গুলার ইউজ করতে হবে। এখন অ্যান্সারটা বলো এখানে কি হবে, এখন অ্যান্সারটা বলো কি হবে। আচ্ছা, তোমরা 10-এর আগে অ্যান্সার করেছো, সি বলেছে রাকিবুল ইসলাম আর প্রণয় চক্রবর্তী। আচ্ছা, তারপরে রিদি বলেছে সি। আচ্ছা দেখি তাহলে কি হবে এখানে, $20 আ উইক, তাহলে উইল নট গো ফার নাকি ডাজ নট গো ফার, ইজ নট গো, তাহলে এটা হবে হচ্ছে আসলে ডাজ নট গো, এটা হবে হচ্ছে ডাজ নট গো। কারণ ইজ দিলে আমরা কি বলেছিলাম, দেখো ইজ দিলে আইএনজি বসে, উইল দিয়ে হচ্ছে ভবিষ্যৎ বোঝাচ্ছে, বাট ও তো আর ভবিষ্যতের কথা বলছে না, ও বলছে নর্মাল কথা যে আসলে $20 দিয়ে 1 সপ্তাহ যাওয়া কঠিন, অর্থাৎ এটা হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্টে চলে আসছে। এখন যদি ইজ বসাতে চাও বা আর বসাতে চাও, দুটাতেই ঝামেলা লাগবে। এটা কি হবে, $20 ডাজ নট গো $20 a week does not go far, অর্থাৎ যাওয়া যায় না আর কি, ওটা দিয়ে চলার মতো আর কি অবস্থা নেই। 10-এর এ না, 10-এর এ হবে না, 10-এর এ হবে না, 10-এর এ হওয়ার কোনো সুযোগ নেই। তুমি এখানে তাহলে তো গোয়িং দিতে হবে, $20 a week is not going far, এখানে তো তাহলে তো তোমাকে আইএনজি দিতে হবে, আর যদি দাও তাহলে তো আইএনজি দিতে হবে তোমাকে এখানে, আর তো কোনো উপায় কিন্তু নেই। তো ওর চেয়ে তো বরং আমার উইল দেওয়া ভালো, কারণ উইল তো সিঙ্গুলার প্লুরাল দুটোর সাথেই যায়। $20 $20 a week will not go far, এটাও তো তাহলে হচ্ছে, বাট এটা হচ্ছে প্রেজেন্টের একটা বাক্য, অর্থাৎ এটা ভবিষ্যতের কথা বলছে না, বলছে বর্তমানের কথা, যে $20 দিয়ে আসলে চলা কঠিন, এরকম একটা কথা বলছে, 1 সপ্তাহ চলা। ওকে, এরপরে দেখো 11 নাম্বার, উই নিড এডুকেশন উইথ আ ভিউ টু, এটাও কিন্তু রাইট ফ্রম অফ ভার্ব থেকে, আমি সংক্ষেপে লিখে দিলাম এটা RFV দিয়ে, রাইট ফ্রম অফ ভার্ব থেকে। উই নিড এডুকেশন উইথ আ ভিউ টু ড্যাশ, উইথ এ ভিউ টু ড্যাশ, তাহলে আমরা কি জানি উইথ এ ভিউ টু, এরকম আরো কি আছে, লুক ফরওয়ার্ড টু, তারপরে হচ্ছে ক্যান নট হেল্প, তারপরে হচ্ছে কুড নট হেল্প, এগুলো থাকলে এরপরে কি হয়, এরপরে থাকলে কি, এগুলোর পরে আমরা কি পড়েছি রাইট ফ্রম ভার্বের নিয়মে, যে এগুলো থাকলে হচ্ছে এরপরে ভার্বের সাথে কি বসবে, একটা আইএনজি বসবে। কিন্তু দেখো তোমাদের এই সেটটা, অর্থাৎ আমি যেটুকু পড়ে বুঝলাম যে 23-24 সেটে বেশ কিছু কনফিউজিং প্রশ্ন ছিল, যেমন ধরো লিটারেচারেরটা, ওটা কিন্তু খুবই কঠিন। যেমন ধরো এই প্রশ্নটা, আমি নিজেও তোমাদের এই প্রশ্ন সলভ করার আগে জানতাম না যে ওয়েস্টল্যান্ড কার লেখা, কারণ এগুলো কিন্তু খুবই বলা যায়, সোজা কথা বললে ইনফেমাসই বলা যায়, অন্তত বাঙালিদের কাছে, আমরা কিন্তু এই ধরনের পোয়েম কিন্তু পড়ি না। তো এখান থেকে প্রশ্ন চলে এসেছে। তারপরে দেখো এই যে এই জায়গাটাতে, এটাও কিন্তু একটা কনফিউজিং কিন্তু এরিয়া, এই জায়গা থেকেও কিন্তু ঝামেলা লাগার কিন্তু একটা সুযোগ আছে। এই জায়গাটাতেও দিয়ে দিয়েছে, এখানেও কিন্তু একটা ঝামেলা লাগার সুযোগ আছে। এই দুইটা জায়গায়, বিশেষ করে এইটাই এবং এইটাই একটু অর্থ বুঝতে হয়, অর্থাৎ এখানে তোমাকে একটু মিনিং বেসড প্রশ্নটা, গ্রামার দিয়ে তুমি তো ঠিক করতে পারবা, বাট তোমাকে এর সাথে একটু গ্রামারের সাথে তোমার একটু রিডিং স্কিলও থাকতে হবে এই প্রশ্ন দুইটা সলভ করার জন্য। দেখো তাহলে এখানে দেখো প্রথমে এই দুইটা বাদ, কেন বাদ, আগেই বলেছি ইলিমিনেট করে দেবো আমরা, আইএনজি দেয়নি, কারণ আমাদের মূল শর্ত উইথ এ ভিউ টু থাকলে আইএনজি দিতে হবে, আর যাই বলো তাই বলো। তো এই দুইটাতে দেয়নি বাদ। এখন দেখো হ্যাভিং ও ভার্ব, চেঞ্জিং ও ভার্ব, দুইটাই ভার্ব, দুইটার সাথেই আইএনজি আছে। এখন তাহলে অ্যান্সার কোনটা হবে, এখন দেখো কি বলছে এখানে, চেঞ্জিং আওয়ার সিভিক লাইফ, সিভিক লাইফ মানে হচ্ছে নাগরিক জীবন।
এখন দেখো আমরা কি শিক্ষা গ্রহণ করি আমাদের নাগরিক জীবনকে কি করার জন্য, পরিবর্তন করার জন্য। অর্থাৎ তুমি নাগরিক ছিলা, এরপরে অনাগরিক হয়ে যাবা বা অন্য কিছু হয়ে যাবা। মানুষের নগর জীবন থেকে তুমি কি যে কোথায় যাবা, তুমি কি জঙ্গলের জীবনে চলে যাবা চেঞ্জ করে। অর্থাৎ এখানে জিনিসটা বোঝাচ্ছে যে তুমি তোমার নাগরিক জীবনকে চেঞ্জ করার জন্য তুমি কিন্তু পড়াশোনা করতেছো। আসলে কি আমরা পড়াশোনা নাগরিক জীবন চেঞ্জ করার জন্য করি? অবশ্যই না। আমরা পড়াশোনা করি হচ্ছে আমাদের বিহেভিয়ারে হচ্ছে পজিটিভ একটা জিনিস নিয়ে আসার জন্য। তোমরা যারা সাইকোলজি পড়েছো ইন্টারমিডিয়েটে তারা জানো যে বিহেভিয়ারের সংজ্ঞা আছে ওখানে বলে এডুকেশনের একটা সংজ্ঞা আছে বা শিক্ষার একটা সংজ্ঞা আছে। অর্থাৎ তোমার বিহেভিয়ারে যদি পার্মানেন্ট চেঞ্জ কোনো কিছু বা পজিটিভ পার্মানেন্ট প্লাস পজিটিভ চেঞ্জ যদি না নিয়ে আসতে পারে তাহলে ওটা কোনো এডুকেশন না। অর্থাৎ তুমি সাপোজ ধরো তুমি কি করলা যে বারান্দা দিয়ে তুমি হয়তো জুতা দিয়ে খসখস করে হেঁটে যাও, তো তোমাকে তোমার স্কুলের শিক্ষক দেখে বললো যে এরকম করে হাঁটতে নেই, এটাতে অনেকের অসুবিধা হতে পারে, তোমার একটু পা উঁচু করে ফেলা উচিত। এই যে এরপর থেকে তোমার বিহেভিয়ারে কিন্তু একটা চেঞ্জ হলো, পার্মানেন্ট একটা চেঞ্জ। এরপর থেকে তুমি আর জুতা খসখসে হাঁটো না। তো এইটাকে আমরা কি বলি? বিহেভিয়ার বলি। অর্থাৎ এডুকেশন বলি, যেটা তোমার বিহেভিয়ারে একটা পার্মানেন্ট চেঞ্জ নিয়ে আসে। অর্থাৎ ওই জায়গা থেকে প্রশ্ন তোমাকে ধরতে হবে যে আমরা আসলে আমাদের নাগরিক জীবন পরিবর্তন করার জন্য না, বরং আমাদের বিহেভিয়ারে পজিটিভ জিনিস নিয়ে আসি যাতে আমাদের নাগরিক জীবন উন্নত হয়। এখানে যদি ডেভেলপিং থাকতো তাইলে আমরা চিন্তা করতাম, বাট অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের এই যে ডি নাম্বার। ডি সাহেব হচ্ছে অ্যান্সার, হ্যাভিং পজিটিভিটি ইন আওয়ার বিহেভিয়ার। এটা তোমরা কি পেরেছো? এটা 11 ডি হবে, 11 সি হবে। এই দেখো অনেকেই, আমি বলছিলাম না যে এটাতে অনেকের ঝামেলা হবে, 11 সি আসলে হবে না। কমেন্ট করো, ঠিক আছে, বাট ভুল হলে ডিলিট করার কি আছে? না, সমস্যা নেই, এখানে ভুল হলে ডিলিট করার কোনো বিষয় নাই। তো এটা হচ্ছে শেখার জায়গা, ভুল হবে। আমি যখন অ্যাডমিশন দিতাম আমিও যে সব পারতাম বিষয়টা কিন্তু এরকম না। আমি নিজেও কিন্তু তোমাদের পড়ানোর আগে আমি পড়ে আসি, তো এখানে কিন্তু ভুল হওয়া খুবই স্বাভাবিক, ভুল হওয়া লজ্জার কোনো বিষয় না। তোমাদের ভুলও কমেন্ট করতে পারো যে তোমার এটা মনে হচ্ছে, এটা অন্তত আমি অবশ্যই এখানে ভুল কমেন্টও থাকা দরকার, তোমরা ভুল কমেন্ট ডিলিট করে দিও না। আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা আসলে কোন টপিকগুলো কনফিউজিং। যেমন ধরো এইটাতে তোমরা সি লিখেছো অনেক, এখন আমি সি দেখার আগেই যদি তোমরা কমেন্ট ডিলিট করে দাও তাহলে আমি আমি মনে করবো যে হ্যাঁ তোমরা পারো, তোমরা বেশ পারদর্শী, আমার কিন্তু এটা অত ব্যাখ্যা করবো না। বাট যখন দেখলাম যে সি তোমরা অনেকে দিয়েছে, যে বেশ কয়েকজনই দিয়েছো, আমি নাম পড়ছি না, সি দিয়েছো, তার মানে আমি বুঝতে পারলাম যে এই টপিকটা কিন্তু কনফিউজিং। অর্থাৎ তোমরা কিন্তু দুইটার মধ্যে প্যাচ লাগিয়ে ফেলছো, তো এটা কিন্তু ব্যাখ্যা করার একটু প্রয়োজন আছে। তো ভুল কমেন্ট করলে লজ্জার কোনো বিষয় না, বা ডিলিট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ডিলিট করো না, আমি দেখছি। অর্থাৎ তোমরা যে কনফিউজড হয়ে গেছো কোনো টপিকে, এটা আমাকে বুঝতে সাহায্য করবে। ওকে, তাহলে এটা হচ্ছে ডি, অর্থাৎ এটা অনেকটাই মিনিং বেসড, হ্যাভিং পজিটিভিটি ইন আওয়ার বিহেভিয়ার। ওকে, এরপরে চাই 12 নম্বর। তাহলে বুঝতে পেরেছো এখানে কিন্তু অর্থাৎ আমরা আমাদের নাগরিক জীবন পরিবর্তন করার জন্য পড়ি না, মূলত আমাদের বিহেভিয়ারে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসার জন্য পড়ি, যেটা আমাদের নাগরিক জীবনকে উন্নত করে, এই জন্য পড়াশোনা করি বা এডুকেশন আর কি। ওকে, 12 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ অ্যাডোলেসেন্স। এইটা দেখো, এইটা আবার বোর্ড বই থেকে প্রশ্ন এসেছে 24-25, খেয়াল করো, বোর্ড বই থেকে নট আ সিঙ্গেল প্রশ্ন, এবং এমনকি ভোক্যাবস মাঝে মাঝে আসার কথা, ভোক্যাবসও কিন্তু আসেনি, বাট এইবার আবার কিন্তু বোর্ড বই থেকে প্রশ্ন এসেছে। এটাকে আমরা বলি ইংলিশ ফর টুডে বা ইএফটি বলি। ইএফটি থেকে আসছে একটা প্রশ্ন, দেখি কি প্রশ্ন। তাহলে হোয়াট ইজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ অ্যাডোলেসেন্স, অর্থাৎ বয়সন্ধিকালের মূল ড্রাইভিং ফোর্সটা কি, অর্থাৎ বয়সন্ধিকাল আসলে কি দিয়ে পরিচালিত হয়? মূলত এটা পরিচালিত হয় হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। শুধুমাত্র হরমোন দিয়ে পরিচালিত হয় না, শুধুমাত্র হরমোন দিয়ে মানুষ পরিচালিত হতে পারে না, এর সাথে অনেক কিছু যুক্ত থাকে, যেটাকে একত্রে আমরা বলি হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। এটা যারা বোর্ড বইয়ের অ্যাডোলেসেন্স চ্যাপ্টারটা পড়েছে ওই জায়গায় ছিল, বাট এই একটা প্রশ্নের জন্য পুরো বোর্ড বই আবার পড়বে কিনা এটা একটা বিশাল জটিল বিষয়, আবার আসবে কিনা সেটাও বলা যাচ্ছে না। দেখো এরপরে দেখো 13 নাম্বার, ইন স্পাইট অফ বিং রিচ, অর্থাৎ বড়লোক হওয়া সত্ত্বেও শি ইজ হার্ড ওয়ার্কিং, অর্থাৎ ধনী হওয়া সত্ত্বেও সে হচ্ছে খুবই কঠোর পরিশ্রমী। দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স, তাহলে আবার কি থেকে প্রশ্ন এসেছে? এটাও কিন্তু সেন্টেন্স থেকে, অর্থাৎ সেন্টেন্সের কমপ্লেক্স ফর্ম। এটা কিন্তু একটা সিম্পল বাক্য, আমরা কি জানি, একটা বাক্যে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে তাইলে সেটা হচ্ছে হয় কম্পাউন্ড হবে বা কমপ্লেক্স হবে, কিন্তু যদি একটা ফাইনাইট ভার্ব থাকে সেই বাক্যটা যতই বড় হোক না কেন সেটা কি হয়? সিম্পল হয়। এখানে দেখো, ইন স্পাইট অফ বিং রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং, পুরো বাক্যে একটা মাত্র হচ্ছে ফাইনাইট ভার্ব এইটা, তার কারণে এই পুরো বাক্যটা কি, এই পুরো বাক্যটা হচ্ছে সিম্পলে আছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এর এখন আমাকে কি দরকার? এর দরকার কমপ্লেক্স। এখন কমপ্লেক্স করার জন্য আমাকে দুইটা আমাকে ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে। দেখো কি কি বলছে আমরা দেখি। সিন্স শি ইজ হার্ড ওয়ার্কিং ইজ রিচ হলো
বাক্য কিন্তু হয়নি। সিন্স শি ইজ হার্ড ওয়ার্কিং, শি ইজ রিচ দিলে আমরা সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করতাম, বাট পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে গেছে, বিশেষ করে শেষের অংশের জন্য। সিন্স শি ইজ হার্ড ওয়ার্কিং ইজ রিচ, অর্থাৎ সেন্টেন্স হয়নি, এর কারণে ভুল। এটা তোমরা নিজেরা যারা জাস্ট রিডিং পড়তে পারো তারাও কিন্তু এটা দেখেই বুঝতে পারবে যে ভুল। এরপরে দেখো সি নাম্বারে দেখি, শি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড রিচ। তাহলে দেখো এখানে হার্ড ওয়ার্কিং আর রিচ অর্থাৎ দুইটা অ্যাডজেক্টিভ ইউজ করেছে, বাট আমাদের দরকার দুইটা ফাইনাইট ভার্ব একটা কমপ্লেক্স সেন্টেন্স বানানোর জন্য। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব দরকার পড়ে। ডি দেখো, ইফ শি ইজ হার্ড ওয়ার্কিং শি উইল বি রিচ, সে আগে থেকেই রিচ, তাহলে কি সেন্টেন্স ঠিক হলো? শি উইল বি রিচ, সেন্টেন্স কি ঠিক আছে? এবার সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকলেও সেন্টেন্স মূলত ভুল। তাহলে একটা মাত্র বাদ থাকলো, চোখ বন্ধ করে এটাই উত্তর হবে। সেটা কি? দো শি ইজ রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং, অর্থাৎ এইটা কিন্তু দেখো, অর্থাৎ এই একটা ইজ এফ অন অর্থাৎ ফাইনাইট ভার্ব অন, আবার এই একটা ইজ এটা হচ্ছে ফাইনাইট ভার্ব টু, এবং এরা যুক্ত হয়েছে দো দিয়ে। তোমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে জানো যে কিছু কিছু কানেক্টর দিয়ে এরা যুক্ত থাকে, এগুলো দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে কমপ্লেক্স বাক্য। আবার যদি ধরো কম্পাউন্ডের ক্ষেত্রে কি দেখবা যে বাট, অ্যান্ড, অর এই অংশগুলো কিন্তু বেশি থাকে, তাইলে বোঝা যায় কি দুইটা ফাইনাইট ভার্ব এবং একটা অ্যান্ড আছে, মানে বোঝা যায় ওটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে দো আছে প্লাস দুইটা ফাইনাইট ভার্ব আছে, দুইটা অংশ একে অপরের উপর ডিপেন্ডেন্ট, তার মানে কি এটা হচ্ছে একমাত্র কমপ্লেক্স বাক্য। এটা তোমরা অ্যান্সার করতে পেরেছো? হ্যাঁ, এরকম রাকিবুল ইসলাম কমেন্ট করেছে যেটা, হ্যাঁ এরকমও করতে পারো, বাট এটা হচ্ছে মূলত তোমাদের যেহেতু অপশন দেওয়া থাকে, এটা হচ্ছে তোমাদের জন্য সুবিধা যে ওই স্কুল কলেজের মতো করে আর নতুন নতুন করে মানে এক গাদা নিয়ম মুখস্থ করার প্রয়োজন পড়ে না, যদি প্র্যাকটিস করে আয়ত্ত নিয়ে আসতে পারো। যেমন এখানে ধরো আমার নিয়ম মনে রাখার কোনো দরকার নেই, আমি চারটা সেন্টেন্স দেখেই বুঝতে পারছি, কারণ আমার কমন বিষয় হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, একটাতেও ফাইনাইট ভার্ব দুইটা নাই, একটাতে আছে তাও আবার সেটা চলে গেছে ভবিষ্যতে, টেন্স আমি জানি, তো টেন্সের কারণে আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে ভুল হয়ে গেছে। তাহলে ঠিক আছে কোনটা? এটা। আবার তুমি যদি অনেকের আবার দেখা যায় নিয়ম মনে থাকে না, দুই রকমের মানুষ আছে, একজন দেখা যায় যে ওই যে রাকিবুল ইসলাম কবির, যেমন তোমার অনেক নিয়ম মনে থাকে মনে হয়, তুমি নিয়ম দেখলাম বেশ কয়েকবার কমেন্ট করেছো, ওকে। তো আবার অনেকের আছে যে নিয়ম ওদের মনে হয়তো থাকবে না, তো ওদের জন্য হচ্ছে প্র্যাকটিস করে করে আয়ত্ত রাখা ভালো, বাট তোমাদের জন্য যেটা সুবিধা হয় আর কি সেটা করতে পারো, ওকে। এরপরে দেখো 14 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানকার কোন সেন্টেন্সটা কারেক্ট। দেখো, শি বিলিভস ইন গোস্ট, অন গোস্ট, অফ গোস্ট না অ্যাট গোস্ট, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা প্রশ্ন এটা। দেখো, শি আমরা জানি বিলিভস ইন, অর্থাৎ এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে কোন ক্ষেত্রে? যদি কোনো কিছুর উপরে বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ কোনো কিছুর উপরে তোমার বিশ্বাস আছে, এই অর্থে বিলিভ ইন বলে, অর্থাৎ বিলিভ অন, অফ, বিলিভ অ্যাট হয় না, এটা হয় হচ্ছে মূলত বিলিভ ইন, অর্থাৎ ভূতের ক্ষেত্রে বলছে যে শি বিলিভস ইন গোস্ট, অর্থাৎ সে হচ্ছে অশরীরী বা প্যারানর্মাল জিনিসে কি করে? বিশ্বাস করে, তাহলে এক্ষেত্রে কি হবে? বিলিভস ইন, ওকে। এরপরে দেখো 15 নাম্বার, চেঞ্জ ইনটু প্যাসিভ, তাহলে দেখো আবার কিন্তু ভয়েসটা চলে আসলো, তাহলে ভয়েস গুরুত্বপূর্ণ। চেঞ্জ ইনটু প্যাসিভ, দে বিল্ড আ বিউটিফুল হাউস, তারা সুন্দর একটা বাড়ি তৈরি করেছে, তাহলে বিল্ড কোন কোন টেন্সে আছে? এটা কিন্তু V2 তে আছে, দে বিল্ড আ বিউটিফুল হাউস। তাই এবার আমাদের এটাকে কি করতে হবে? প্যাসিভে করতে হবে। প্যাসিভের প্রথম শর্ত কি? আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এ বিউটিফুল হাউস। এখানে দেখো কি বলছে? দা বিউটিফুল হাউস। এখন এখানে কি আমাদের দা বিউটিফুল হাউস ছিল না, ওরা পরামানিক করে নিয়ে এসেছে, তার কারণে আমরা প্রথমেই কেটে দেব, এটাও আমরা প্রথমেই কেটে দেব। তারপরে দেখো, এ বিউটিফুল হাউস ওয়ার বিল্ড বাই দেম। এখন একটি বাড়ির সাথে কি কোনোদিন ওয়ার হতে পারে? কোনোদিনও হতে পারে না। এটাতে দেখো, এটাতে ওয়ার দিছে, একটা বাড়ির সাথে কোনোদিন ওয়ার হয়? দুইটা বাড়ি হলে ওয়ার হইতো, বাট একটা বাড়ির সাথে তো কোনোদিন ওয়ার হয় না, তাহলে এটা ভুল। তাহলে এখন দেখো অ্যান্সার বাকি থাকলে এটা, এ বিউটিফুল হাউস ওয়াজ বিল্ড, এখানে বলছিল দা বিউটিফুল হাউস ওয়াজ বিল্ড বাই দেম, এটা হচ্ছে এ বিউটিফুল হাউস ওয়াজ বিল্ড বাই দেম। যেহেতু আমাদের এ দিয়ে আছে, আমাদের অ্যান্সারটা কি দিয়ে করতে হবে? আমাদের অ্যান্সারটা কিন্তু এ দিয়েই নিতে হবে, আর কোনো রকমের উপায় নাই। তাহলে এটার আমাদের অ্যান্সার কোনটা হবে? দেখো, এ বিউটিফুল হাউস ওয়াজ বিল্ড বাই দেম, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করো, এই বিল্ডে এটার কিন্তু V2 V3 এটাও কিন্তু সেম, বিল্ড থেকে এসেছে, ডি থাকে, তোমরা শেষে দেখেছো বিল্ড বিল্ড বিল্ড,
অর্থাৎ দেখো বারবার কিন্তু ভার্বের এই ফর্মটা কিন্তু কাজে লাগছে, অর্থাৎ এটা কিন্তু একটু নিজে থেকে কিন্তু পড়তে হবে ভার্বের এই ফর্মটা। এটা একটা একটা করে অনেকগুলো পড়ানো মানে মোটামুটি ইম্পসিবল বলা যায়। তুমি জাস্ট বইটা খুলবা, চোখ বলো না, একটা একটা করে মুখস্থ করার সময় এখন নেই, তুমি জাস্ট চোখ বুলা বই অংশটা, একটু চোখ বুলালেই বুঝতে পারবা। কারণ অনেক আগে থেকেই ভার্বের ফর্ম তো আমরা দেখতেছি, অনেক ছোট থেকেই, অর্থাৎ হাই স্কুল পর্যায় থেকেই তো আমরা সাধারণত যারা জেনারেলি পড়াশোনা করেছি তারা ফর্মগুলো কিন্তু হাই স্কুল থেকে দেখি। তো ওইগুলো একটু দেখার চেষ্টা করবা, এগুলো কিন্তু কাজে লাগে সব জায়গায় থেকে। ওকে, তাহলে এটার অ্যান্সার ছিল হচ্ছে সি। তোমাদের কোনো জায়গায় এখানে ঝামেলা হয়েছে কি না? 14 এ 15 সি, 15 সি। ওকে, তোমাদের সবারই ঠিক আছে, এটা হচ্ছে 15 সি হবে। ওকে, তারপরে যাব দেখো 16 নাম্বারে। দেখো আবার কি থেকে এসেছে? ভোক্যাবস, এবং কত ইজি একটা শব্দ এসেছে দেখো, ক্লিয়ার। ক্লিয়ার থেকে এসেছে। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্লিয়ার। ক্লিয়ার অর্থ কি? ক্লিয়ার অর্থ যেটা পরিষ্কার, দেখা যাচ্ছে এরকম। এটার অ্যান্সার হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, তোমরা অনেকে এখন ওই যে ট্রান্সপারেন্ট শব্দটা বেশি ইউজ করে, যে বিভিন্ন রকমের ছাতা পাওয়া যায় এখন তো বৃষ্টির দিন, দেখবা যে ফেসবুকে ঢুকলে ট্রান্সপারেন্ট ছাতার হচ্ছে কি আসে, অ্যাড আসে, যে অর্থাৎ ছাতার উপর থেকে আকাশও দেখা যায়, একটা জাস্ট পলির মতো প্লাস্টিক। ট্রান্সপারেন্ট অর্থাৎ পানির কথা চিন্তা করো, সুইমিং পুলের পানির মতো একদম ট্রান্সপারেন্ট, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, এটাকে কি বলে? ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট বলে। এরপরে দেখো 17 নাম্বার, দ্য ম্যান অন ডিউটি ইজ অলওয়েজ রেডি টু হেল্প ইউ, দ্য বোল্ড ফেসড ফ্রেজ ইজ আ ড্যাশ। আচ্ছা সরি, এটা হচ্ছে ওয়ার্ড হতো, ওয়ার্ড। তাহলে এটা এসেছে কি থেকে আমাদের? এটা হচ্ছে পার্টস অফ স্পিচ বলতে পারি আমরা, এটা হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচের প্রশ্ন। বা এটা হচ্ছে ফ্রেজ আইডেন্টিফিকেশন, না দরকার নেই, ফ্রেজ আইডেন্টিফিকেশন অন্য জায়গায় এসেছে, আমরা পড়াবো ওটা। দেখো তাহলে এই অংশে রেডিটা কি, এটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। দ্য ম্যান অন ডিউটি ইজ অলওয়েজ রেডি। রেডি অর্থ কি? প্রস্তুত। রেডি অর্থ কি? প্রস্তুত। এটা এই প্রস্তুত শব্দটা কি? এই প্রস্তুত শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রস্তুত অর্থাৎ আমি প্রস্তুত, তার মানে কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা তো রেডি শব্দটা যে অ্যাডজেক্টিভ এটা তো জানার কথা। অ্যাডভার্ব, প্রণয় চক্রবর্তী, অলওয়েজটা অ্যাডভার্ব, ওখানে অলওয়েজটা অ্যাডভার্ব, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু ভুল করা যাবে না। এটা কিন্তু অনেকেই করে যে জানা উত্তর সে জানে ভালো করে, বাট এটা কিন্তু ভুল করে। এটা কিন্তু অ্যাডভার্ব না, অলওয়েজটা অ্যাডভার্ব এখানে, অলওয়েজ এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আর রেডিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে যাচ্ছি দ্য ম্যান অন ডিউটি। আচ্ছা এইটা বলো, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমার এইটা, এই ডিউটিটা এখানে হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এটা বলো দেখি, আমি তোমাদের এটার কমেন্ট দেখি। অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে তোমার। এটা বলো ডিউটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা বলো। পরীক্ষায় তো সরি প্রশ্নে তো রেডি ছিল, বাট ডিউটিটা বলো, ডিউটিটা কোন পার্ট অফ স্পিচ এই অংশে? দ্য ম্যান অন ডিউটি ইজ অলওয়েজ রেডি টু হেল্প ইউ, অর্থাৎ যে ব্যক্তি দায়িত্বে আছে সে সবসময় প্রস্তুত তোমাকে সাহায্য করার জন্য। তাহলে এই দায়িত্বে শব্দটা এই বাক্যে কোন পার্ট অফ স্পিচ, যদি ডিউটির নিচে হচ্ছে দাগটা থাকতো তাইলে কোন পার্টস অফ স্পিচ হতো বলো? একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। প্রণয় চক্রবর্তী ঠিক আছে, তোমার নাউন। তারপরে এই যে অনিন্দিতা, ওকে তোমারও ঠিক আছে অ্যান্সার। ওরহান হোসাইন, হ্যাঁ তোমাদের সবারই ঠিক আছে। এইটা হয়তো কিন্তু নাউন, এই ডিউটিটা আবার কি হইতো? নাউন। ডিউটি হয়তো হচ্ছে নাউন মানে দায়িত্ব। ওকে, এরপরে দেখো 18 নম্বর, দ্য প্লুরাল ফর্ম অফ ইট, অর্থাৎ এই ইট শব্দটার প্লুরাল কি? ইটের প্লুরাল হচ্ছে দেই। ইটের সোজাসুজি যদি প্লুরাল করতে যাও, ইটের প্লুরাল হবে হচ্ছে দেই। দিস আর দোজ আছে, দেখো দিস হচ্ছে প্লুরাল হচ্ছে দিসের, দিসের প্লুরাল হচ্ছে দিস, আর দোজ প্লুরাল হচ্ছে দ্যাটের প্লুরাল। এটা সিম্পলি বোঝা যায় এরকম করে, যেমন ধরো আমার কাছে একটা কলম আছে, একদম কাছে, আমি আমার মুখের বরাবর রাখলাম দিস পেন। এখন যদি আমি এটাকে অনেক দূরে রেখে আসি, অর্থাৎ ধরলাম আমি ক্যামেরার কাছে রেখে আসলাম, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে দিস পেন, অর্থাৎ অনেক সরি দুইটা জিনিস রাখতে হবে তাহলে, অর্থাৎ দুইটা কলম একসাথে আমি হচ্ছে একটু ফাঁকে রেখে আসলাম, তাহলে হচ্ছে সরি এটা দিসই হবে। একটা কলমে আমি যদি দূরে রেখে আসি দিস হবে। আবার দেখো দ্যাট পেন কেমন? আমি ওই ক্যামেরাকে বললাম যে দ্যাট ক্যামেরা
এখন ওখানে যদি দুইটা ক্যামেরা থাকে আমার থেকে দূরে, তাইলে ওটা হবে হচ্ছে দোজ ক্যামেরা। অর্থাৎ দূরের একটা জিনিস বোঝাতে দ্যাট, দুইটা জিনিস বোঝাতে দোজ। কাছের একটা জিনিস বোঝাতে দিস, কাছের একটা জিনিস একাধিক জিনিস বোঝাতে হচ্ছে দোজ। অর্থাৎ এটা হচ্ছে একাধিক বসতে হবে, অর্থাৎ কাছেই থাকতে হবে। এখন আরো আরো আচ্ছা, এটা নিয়ে তোমাদের ঝামেলা লাগতে পারে, কারণ শব্দগুলো সব কাছাকাছি একই রকম দেখবে। দিস শব্দটা এই একটা কলম, অর্থাৎ আমরা জাস্ট ধরলাম এটা একটা তীর বা একটা কলম, দিস অর্থাৎ কাছে, এই দিস, বাট কাছে হওয়া সত্ত্বেও দুইটা, অর্থাৎ আমার কাছে দুইটা কলম আছে, দিস পেন, কাছে একটা কলম আছে, দিস পেন। দ্যাট কোনটা হবে, সরি, আবার ধরো দ্যাটের কথা বলি। এখন ধরো এই যে এখানে চেয়ার আছে, বা আমি হচ্ছে দূরে এই কলমটা এই যে এখানে রাখলাম, এখানে, অর্থাৎ দ্যাট থেকে অনেক দূরে, এই যে এখানে রাখলাম একটা, দুই, এখানে হচ্ছে একটা তীর রাখলাম, এটা কি দ্যাট অ্যারো বা দ্যাট পেন বললাম। এখন দূরে দূরে আমি দুইটা বা একাধিক জিনিস রেখে আসছি, তাইলে এবার কি হবে, এবার হবে হচ্ছে দোজ অ্যারো বা দোজ পেন। এই অংশটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা তোমাদের, তাই বলো। 18 বি, হ্যাঁ 18 বি হবে। এই অংশটা বুঝতে পেরেছো কিনা? এই অংশটা না বোঝার কিছু নেই, খুব জটিল কিছু না। তাহলে এরকম হবে, অর্থাৎ কাছের একটা জিনিস হলে দিস, কাছের একাধিক জিনিস হলে দিস, দূরের একটা জিনিস হলে দ্যাট, দূরের একাধিক জিনিস হলে দোজ। ওকে, এরপরে যাব আমরা, দেখো 19 নাম্বার, আই থিঙ্ক ইট ড্যাশ রেইন টুডে, ইট মে রেইন টুডে। এটা কি হবে, ইট মে রেইন টুডে। অর্থাৎ তুমি যখন কোনো কিছু কি করছো, অনুমান করছো, অর্থাৎ শিওর না, তুমি নট শিওর অ্যাবাউট ইট, আমরা কি বলি মেবি, যে হতে পারে। আমরা কিন্তু কথা বলি না যে সে কি গেছে, তো আমরা বলি যে মেবি, অর্থাৎ হয়তো গেছে, অর্থাৎ আমি আই এম নট শিওর যে সে গেছে কিনা। এই ক্ষেত্রে কি হয়, যে আমি চিন্তা করি, অর্থাৎ ও বলতেছে আমার মনে হয়, তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কিন্তু মে বসে। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন। তোমাদের কোনো ঝামেলা আছে কিনা? 19-এর সি। ওকে ওকে, তারপরে দেখো 20 নাম্বার, অন অফ দ্য গার্লস ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। অন অফ দ্য গার্লস, এখন এটা হচ্ছে তোমরা পড়বা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব তো অবশ্যই, প্লাস এখানে তোমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও এই জিনিসটা তোমাদের পড়তে হবে, যে অন অফ দার পরে কি বসে, অন অফ দার পরে বসে হচ্ছে প্লুরাল নাউন বা প্লুরাল সাবজেক্ট বসে, প্লাস বসে হচ্ছে সিঙ্গুলার। এরপরে কি বসে, এরপরে বসে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ সাবজেক্টটা প্লুরাল হলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। এখানে দেখো সিঙ্গুলার ভার্ব আছে এটা, ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, একদম রুলস, কোনো রকমের এখানে নতুন কিছু নাই। ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন বা প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। 21 দেখো, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ এমপ্লয়িজ। এটা এসেছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে তোমাদের এটা সচরাচর চোখে পড়ার কথা, যে কারোর উপরে কোনো কি বলে তদারকি থাকা বা প্রভাব থাকা। এই ক্ষেত্রে বোঝায় হচ্ছে কন্ট্রোল ওভার হয়, কন্ট্রোল ওভার হয়, অর্থাৎ নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ থাকা বা কারোর উপরে কাউকে নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ। এই ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল ওভার বসে, যেমন হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ এমপ্লয়িজ, অর্থাৎ তার যে আর কি যে কর্মীগুলো সে নিয়োগ দিয়েছে তার উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। মানে কর্মীরা হচ্ছে বাধা ধরা নিয়মে থাকে না, বদমাইশ কর্মী আর কি। ওকে, 22 দেখো, ইন 1993 নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ দ্য পিস প্রাইজ। এইটা এসেছে হচ্ছে আর্টিকেল থেকে, এটা এসেছে হচ্ছে আর্টিকেল থেকে। দেখো এখন দেখো, নোবেল প্রাইজ পৃথিবীর কিন্তু একমাত্র বিখ্যাত একটা প্রাইজ, এবং নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে নোবেল পেয়েছিল নেলসন ম্যান্ডেলা, এবং সরি প্রাইজ পেয়েছিল, অ্যাওয়ার্ড পেয়েছিল, সেটার নাম কি নোবেল প্রাইজ। আমরা জানি যদি ইংলিশে আর্টিকেলের ক্ষেত্রে একদম নির্দিষ্ট করে যদি কোনো কিছু বলে দেয়, তাহলে সেটার আগে কি হয়, সেটার আগে কিন্তু দি বসে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে দি, অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। 23 দেখো, মাই টিচার কংগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা যারা আমাদের গ্রুপে জয়েন হওনি তারা ওখানে জয়েন হয়ে যাবা, কারণ আমাদের গ্রুপে হচ্ছে মূলত আমরা যারা আমাদের স্টুডেন্ট না হলেও সমস্যা নেই, ওখানে হচ্ছে আমরা আগে থেকেই তোমাদের সব রকমের জিনিসপত্র আর কি ম্যাটেরিয়ালসগুলো আর কি দেওয়া হচ্ছে। বিশেষ করে হয়তো আমি ক্লাস শেষে তোমাকে এখানে 100টা দিয়ে দিলাম যে বুক অ্যাপস তুমি মুখস্থ করো, সম্ভব কিন্তু না, কারণ তুমি হিউম্যান, ইউ আর নট রোবট যে তুমি এক বেলার মধ্যে এক গাদা প্রশ্ন পড়ে একদম শেষ করে ফেলবা। তো আমরা ওখানে মূলত অল্প অল্প করে হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে থাকি। ওইটা যদি পড়ো ইনশাল্লাহ ভালো করবে, কারণ ওগুলো হচ্ছে মূলত গুরুত্বপূর্ণগুলো। ওকে, তারপরে যাই দেখো
তাহলে কংগ্রাচুলেটেড এরপরে হচ্ছে অন হয়, মাই টিচার কংগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস। 24 দেখো, ইফ আই হ্যাড এনাফ মানি, তাহলে এটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল ছাড়া কোনো প্রশ্ন সাধারণত হয় না, বাট 24-25-এ তোমাদের একটা এসেছিল, বাট 23-24-এ কিন্তু ঠিকই কন্ডিশনাল ছিল। তো কন্ডিশনাল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইফ আই হ্যাড এনাফ মানি, এখন দেখো হ্যাডের পরে যদি V3 থাকে তাইলে আমরা বুঝলাম যে এটা কি হতো, থার্ড কন্ডিশনাল। বাট হ্যাড এককভাবে হচ্ছে V2 বা পাস্ট ইনডিফিনিট বোঝায়। এখন পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয় প্রথম অংশে, সেটা হয় হচ্ছে কি কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে উড কুড মাইট প্লাস কি বসে, ভার্বের V1 বসে। এখন দেখো কোনটাতে ঠিক আছে, কুড হ্যাভ আছে। কুড হ্যাভ কিসের, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3 হচ্ছে কন্ডিশনাল 3, তাহলে এটা ভুল। উইল হচ্ছে প্রেজেন্টের, এটা ভুল। ব্রথ আ নিউ ফোন, এটা তো কন্ডিশনালের মধ্যেই পড়ে না, তাহলে একমাত্র ঠিক আছে কোনটা আমাদের, এই যে এটা কুড হেল্প দ্য পোর। তাহলে ইফ আই হ্যাড এনাফ মানি আই কুড হেল্প দ্য পোর, তাহলে আমি কি করতাম, আমি গরিবদের সাহায্য করতাম। এরপরে দেখো 25 নাম্বার, আই স্পেন্ট, এইটা এই দেখো তোমাদের যে আমি বলছিলাম বারবার যে এই যে কি বলে এটাকে 25 তোমাদের এই 23-24-এর যে প্রশ্নটা, এটা খুবই কনফিউজিং তোমাদের। দেখো এই প্রশ্নটার তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, আমি তোমাদের অ্যান্সার দেখতেছি যে এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কয়জন দিতে পারো। এই প্রশ্নটার অ্যান্সার আমি তোমাদের থেকে এক্সপেক্ট করি, দেখি তোমরা কি করো। এটা অ্যান্সার করো দ্রুত, এটা দ্রুত অ্যান্সার করতে পারবা, দেখি এটার অ্যান্সার কয়জনের সঠিক হয়। এটা কিন্তু বেশ কনফিউজিং, অর্থাৎ একটা সেটের মধ্যেই কিন্তু মোটামুটি 3টা থেকে 4টা প্রশ্ন কিন্তু বেশ কনফিউজিং ছিল, অর্থাৎ যেটা তুমি হয়তো পড়ে গেলেও ঝামেলায় পড়ে যাবে এরকম একটা টপিক। এবং বেশ কয়েকজন আমি দেখলাম যে তোমরা ভুল উত্তরও দিয়ে ফেলেছিলে, কারণ এগুলো কনফিউজিং বেশ। ওকে, 25-এর এ সামটাইমস, 25-এর আবিদা ফেরদৌস বলেছে হচ্ছে ডি, কেউ বলেছে বি, কেউ বি ডি, ওরহান বলেছে হচ্ছে এ। আচ্ছা দেখো তাহলে এই একমাত্র প্রশ্ন যেটাতে কিন্তু এত ভ্যারিয়েশনের উত্তর পাওয়া যাচ্ছে, বি পাইলাম, তারপরে ডি পাইলাম, এ পাইলাম, অর্থাৎ তোমরা সবগুলোই মোটামুটি অ্যান্সার করছো। এখন দেখো সামটাইমস, সামটাইম, তারপরে সামটাইমস, সামটাইম। এখন দেখো সামটাইম মানে হচ্ছে অনির্দিষ্ট, এই সামটাইম অর্থ একদা, একদা অর্থাৎ অনির্দিষ্ট। এটা সাধারণত ইউজ হয় না ইংলিশে খুব একটা, খুবই অল্প। একদা অর্থাৎ কোনো এক সময়, অনির্দিষ্ট একটা সময়, সামটাইম। আমি বলতে পারতেছি না কোন সময়। সামটাইমস মানে কি, সামটাইমস মানে হচ্ছে অকেশনালি, মানে আমরা যেটাকে বলি মাঝে মাঝে করি আমি এই কাজটা, সেটাকে কি বলে অকেশনালি বা সামটাইমস। সামটাইমস মানে কি, সামটাইমস মানে হচ্ছে, সাম মানে কি কিছু, আর টাইমস মানে, তোমরা টাইমস মানে তো জানো, টাইমস মানে বার। তোমাকে যখন বলা হয় যে তুমি দিনে দাঁত ঘষো কয়বার, দাঁত মাজো কয়বার, তুমি বলো যে আই ব্রাশ মাই টিথ 2 times বা টোয়াইস আ ডে বা 2 times আ ডে। টাইমস, এই টাইমস মানে কিন্তু বার। আমি বলি না যে আমি এই কাজে একবার করি, 2বার করি, 3বার করি, এটা কিন্তু সেই টাইমস। তাহলে সামটাইমস মানে হচ্ছে কিছু বার, কিছু বার বা কয়েকবার, এটাকে যদি বলো যে কয়েকবার সেটা আরো ভালো হয়। এখন দেখো এই সামটাইমস, এই যে এইটা, এই সামটাইম মানে হচ্ছে কিছু সময়, সামটাইম মানে কি কিছু সময়। এইবার সব তো লিখে দিয়েছি, এবার বলো এখানে অ্যান্সারটা কি হবে, এবার বলো এখানে অ্যান্সারটা কি হবে। টাইম আনকাউন্টেবল নাম, টাইমের সাথে এস বাই এস যুক্ত হবে না। রাকিবুল কবির, তোমার কথা ঠিক আছে, বাট এই ক্ষেত্রে কাজ হবে না। টাইমের সাথে এস বা ইএস হয় তবে সেটার সময় বলে না। টাইমের সাথে যদি এস অথবা ইএস থাকে, এসই থাকে টাইমের সাথে, ওই এস থাকলে ওইটাকে বলা হচ্ছে বার, অর্থাৎ তুমি কোন কাজ কয়বার করলা, টাইমের সাথে এস ইএস থাকলে ওটা হয়ে যাবে বার। পিপল, পিপলের সাথে কিন্তু এস হয় না, বাট পিপলের সাথে কিন্তু এস হয়। পিপলের সাথে এস হইলে ওটা কিন্তু আর মানুষ বোঝায় না, ওটা হচ্ছে জনসমুদ্র হয়ে যায় কিন্তু। তারপরে দেখো ওয়েভ, অর্থাৎ ঢেউ, সমুদ্রের ঢেউ কিন্তু গোনা যায় না, বাট ওইটার সাথে যদি ওয়েভস হয় তার মানে জলরাশি, সমুদ্র বোঝায়। ওয়েভস মানে জলরাশি বা সমুদ্র। তো এরকম কিন্তু ব্যতিক্রম কিন্তু অনেক কিছু আছে, বাট এইখানে কিন্তু টাইমস মানে কিন্তু সময় বোঝায়নি, এটা বার বোঝাচ্ছে। তাহলে এইবার হবে এই যে, এবার তোমরা ঠিক বলছো, এবার হবে হচ্ছে বি, আলফি বিনতে জসিম, তারপরে আফিয়া। আচ্ছা তোমাদের ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এটা কিন্তু প্রশ্নটা কিন্তু বেশ কনফিউজিং ছিল। তাহলে এটা কি হবে, সাম টাইম হবে, অর্থাৎ কিছু সময়। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা আসলে কোন টপিকের মধ্যে রাখবো, এটা আসলে
বলার কোনো সুযোগই নেই। এটা আসলে কোনো সেরকম কোনো জরুরি কোনো টপিক না, এটা আসলে জাস্ট তুমি ইংলিশের বেসিক যে জায়গা ওই ওই জায়গা থেকে প্রশ্নটা এসেছে, এটা টপিক লিখছি না। ওকে, তাহলে এরপরে যাব হচ্ছে 22-23 প্রশ্ন। ওকে, এবং লাস্ট সেট আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করব, কারণ প্রায় অনেকক্ষণ হয়ে গেল ক্লাসের, আমাদের প্রায় রাত 12টা বেজে যাবে। ওকে, বাট অনেকে দেখি আমরা যে অনেক রাতেও ক্লাস নিচ্ছে, আজকাল ফেসবুকে দেখা যায় যে মাঝরাতেও হচ্ছে লাইভে চলে আসে এবং অনেকে ক্লাস করে, বিশেষ করে পরীক্ষার আগের দিকে তো স্টুডেন্টরাও প্রেসারে থাকে প্লাস ক্লাসও চলে। বাট আমরা একটু দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক অল্প সময়ের মধ্যে। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমরা কি পেয়েছিলাম, লুক ফরওয়ার্ড টু, তারপরে এগুলোর পরে ভার্বের আইএনজি বসে, বাট লুকিং ফরওয়ার্ড টুর পরে কি বসে, ভার্বের আইএনজি বসে। এখন দেখো এখানে টু মিট আছে, এটা ভুল। তারপরে দেখো এখানে মিটিং আছে, আমরা এই দুইটা রাখলাম, এই দুইটা নিয়ে আমরা এখন গবেষণা করব। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু আমরা আই এম লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ না লুক ফরওয়ার্ড টু মিট ইউ? লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ কিন্তু হয়, এটা তোমরা জানো, কারণ নিয়মের এটা। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। ওকে, তারপরে দেখো 2 নম্বরে যাব। তাহলে এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে। তোমরা একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবা, আমি একটু দ্রুত যাই। ওকে, বি বি বি, আচ্ছা তোমার ঠিক আছে, প্রণয় চক্রবর্তী, ওরহান। ওকে, তারপর 2 যাই, দেখো ইট ওয়াজ ফার ড্যাশ মাই মিন্স। ফার এটা কি হয়, ফার বিয়ন্ড, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ফার বিয়ন্ড মানে কি, ফার বিয়ন্ড তোমরা পড়েছো হচ্ছে বিয়ন্ড অন মিন্স, তোমরা পড়েছিলে কিন্তু একাডেমিক বইয়ে, কোন জায়গায় কনজিউমারিজম যে অংশটা ছিল, অর্থাৎ টাকা কোন জায়গায় খরচ করা উচিত না, কিভাবে খরচ করা উচিত, ওই প্যাসেজে কিন্তু তোমরা পেয়েছিলে যে বিয়ন্ড অন মিন্স বা ফার বিয়ন্ড মানে হচ্ছে কারো সীমা অতিক্রম করা। তাহলে এটা কি হয়, ফার বিয়ন্ড অর্থাৎ কোনো কিছু অতিক্রম করা। ইট ওয়াজ ফার বিয়ন্ড মাই মিন্স মানে হচ্ছে সীমার বাইরে, ফার বিয়ন্ড মানে হচ্ছে সীমার বাইরে, এটা হচ্ছে বোঝায় সীমার বাইরে, অর্থাৎ তোমার সীমার মধ্যে নয়, নট আন্ডার ইউর কন্ট্রোল। 3 দেখো, আই অ্যাম টায়ার্ড ড্যাশ অফ মোনোটোনাস জব। আই অ্যাম টায়ার্ড অফ মোনোটোনাস জব, এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। টায়ার্ড অফ মানে হচ্ছে বিরক্ত, টায়ার্ড অফ মানে বিরক্ত, এবং আর একটা জিনিস, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং আর একটা এখানে যেটা গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষায় আসে এই জায়গা থেকেই, সেটা হচ্ছে যে মোনোটোনাস শব্দটা, এই মোনোটোনাস শব্দ থেকে পরীক্ষায় আসে। মোনোটোনাস অর্থ হচ্ছে একঘেয়ে, মোনোটোনাস অর্থ কি, একঘেয়ে, অর্থাৎ কোনো কাজ যেটা করতে খুব বিরক্ত লাগে সেটাকে বলে হচ্ছে মোনোটোনাস। পরীক্ষায় এরকম এসেছিল যে মোনোটোনাসের বিপরীত কি, মোনোটোনাসের বিপরীত হচ্ছে ইন্টারেস্টিং। মোনোটোনাস মানে একঘেয়ে, যেটা ভালো লাগে না, তার বিপরীত ইন্টারেস্টিং মানে যেটা ভালো লাগে। 4 দেখো, আই ডোন্ট নো হাউ দ্য ল্যান্ডলেডি ড্যাশ দ্য ফ্রিকুয়েন্ট কমপ্লেইন্টস অফ হার টেন্যান্ট। টেন্যান্ট শব্দের অর্থ হচ্ছে ভাড়াটিয়া, টেন্যান্ট শব্দের অর্থ হচ্ছে ভাড়াটিয়া, অর্থাৎ বলছে যে জানি না কিভাবে ওই জমির মালিক বা ওই মহিলা বা ওই বাড়ির মালিক কিভাবে তার এই যে ভাড়াটিয়া তাদের এত এত কমপ্লেইন সহ্য করে। এটা কি হবে দেখো, পুটস আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, পুটস আপ উইথ মানে কি, সহ্য করা, সহ্য করা, এটাও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আসা প্রশ্ন। তাহলে কি বলছে, I don't know how the landlady puts up with the frequent complaints of her tenants, অর্থাৎ তার ভাড়াটিয়াদের এত এত কমপ্লিমেন্ট কিভাবে সে, সরি আমি বারবার কমপ্লিমেন্ট বলছি, এটা হচ্ছে কমপ্লেইন্টস, অর্থাৎ এত এত অভিযোগ, প্রতিনিয়ত এত অভিযোগকে সে কিভাবে সহ্য করে। তাহলে সহ্য করা অর্থে পুটস আপ উইথ বসে। এখানে কি পড়লাম যে টায়ার্ড অফ মানে হচ্ছে বিরক্ত হওয়া, আবার এখানে পড়েছি ফার বিয়ন্ড মানে সীমার বাইরে, অর্থাৎ প্রিপজিশন থেকে কিন্তু প্রশ্ন আসছে বেশ। 5 দেখো, আই কুড নট গো টু দ্য মিটিং সো শি ওয়েন্ট ড্যাশ। এখন দেখো এটা এসেছে হচ্ছে পার্ট অফ স্পিচ থেকে, এটা এসেছে হচ্ছে পার্ট অফ স্পিচ থেকে। এখানে দেখো হাউএভার অর্থ হচ্ছে বাটের অর্থে হাউএভার বসে। দেখো বলছে আই কুড নট গো টু দ্য মিটিং, আমি মিটিংয়ে যেতে পারিনি, সো শি ওয়েন্ট হাউএভার, তাহলে কিন্তু সে গেছে এরকম অর্থ আসছে, বাট এটা হবে না। তারপরে ডিসপাইট অর্থাৎ আমি যাইনি সত্ত্বেও সে গিয়েছে, এটাও আসেনি। ডিসপাইট অর্থে যে সত্ত্বেও, এটা তোমরা জানো, এটা অর্থ হচ্ছে সত্ত্বেও। এখন দেখো মূলত উনি যেটা বলার চেষ্টা করছে যে আমি মিটিংয়ে যেতে পারিনি, সো হি ওয়েন্ট ইনস্টিড মানে
তাই আমার পরিবর্তে সে গেছে, আমি মিটিংয়ে যেতে পারিনি তাই আমার পরিবর্তে সে গেছে। এই অর্থে এখানে ইনস্টিড হবে। ইনস্টিড অফ হবে না কেন তাইলে? ইনস্টিড অফ হবে না এই কারণে, কারণ ইনস্টিড অফ প্লাস সামথিং থাকতে হবে। ইনস্টিড অফ সামথিং অর্থাৎ এরপরে একটা নাউন থাকতে হবে ইনস্টিড অফ এর পরে, অর্থাৎ এটা হয়তো মাঝের দিকে বসবে। ইনস্টিড অফটা কখনো একদম বাক্যের শেষে গিয়ে বসে না, তার কারণে ইনস্টিড অফ তো হবে না, হবে শুধু ইনস্টিড। ওকে, 5-এর এ। আচ্ছা ঠিক আছে, তোমাদের 5-এর এ না, প্রণয় চক্রবর্তী তুমি আবার ভুল করেছো। এটা ইনস্টিড অফ হবে না, তাড়াহুড়া করবে না, তুমি তাড়াহুড়া করছো অনেক। এগুলো কিন্তু সোজা অ্যান্সার। তুমি প্রথম দিকে কমেন্ট করছিলে, তুমি মোটামুটি পারো বুঝতে পেরেছি, বাট তাড়াহুড়ো করছো তুমি, তাড়াহুড়ো করা যাবে না এখানে, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, জাস্ট রিল্যাক্সে দেখবা। এখানে তুমি দ্রুত অ্যান্সার করলে তুমি মার্ক পাচ্ছ, বিষয়টা এরকম না, একটু সময় নিয়ে একটু চেক করে তারপরে উত্তর দিবা। তারপরে দেখো 6 নাম্বার, জন কিটস ওয়াজ ড্যাশ। জন কিটস এই ব্যক্তিটা হচ্ছে একজন ব্রিটিশ পোয়েট, হি ইজ অ্যান ব্রিটিশ পোয়েট। ওকে, তারপরে দেখো 7 নাম্বার, তাহলে এটা কি থেকে এসেছে? এইটা হচ্ছে লিটারেচার পার্ট থেকে। লিটারেচার পার্ট মূলত আমরা দুইটা ভাগে ভাগ করে পড়বো, একটা হচ্ছে কবি সাহিত্য, সাহিত্যিক যারা হচ্ছে বোর্ড বইয়ে ছিল প্লাস বাইরে থেকে গুরুত্বপূর্ণ, এবং আর একটা অংশের মধ্যে পড়বো হচ্ছে আমরা তোমাদের ফিগারস অফ স্পিচ, লিটারেরি টার্মগুলো যেগুলো আছে, এবং বিভিন্ন তাদের কাজ, নাটক, তারপরে হচ্ছে নোভেল, পোয়েম যে অংশগুলো আছে ওগুলো। ওকে, এরপর দেখো 7 নাম্বার, দ্য মিস্টেক হি মেড ওয়াজ ড্যাশ। এটাও পার্ট অফ, এটা ভোক্যাবসে রাখা যায়, এটা পার্ট অফ স্পিচে রাখবো না, এটা ভোক্যাবসে রাখি। অর্থাৎ বলার চেষ্টা করছে এরকম যে সে যে কাজটা করেছে সেটা আসলে মারাত্মক, অর্থাৎ খুবই গুরুতর একটা কাজ করেছে। ফেটালিস্টিক মানে হচ্ছে ভাগ্যবাদী এরকম অর্থ আসছে, ফেটও কোনো অর্থ নেই। ফেটফুল মানে হচ্ছে ভাগ্যে বিশ্বাসী এরকম বোঝাচ্ছে, বাট এখানকার কোনো অর্থই যায় না, একমাত্র ফেটাল অর্থই হচ্ছে মারাত্মক। তোমরা ফেটাল ডিজিজেস বা ফেটাল, আরো ফেটাল দিয়ে অনেক রকমের শব্দ শুনবা যেটার অর্থ হচ্ছে মারাত্মক, মারাত্মক অর্থে এটা হচ্ছে আসে। তাহলে এটার অ্যান্সার কি? এটার অর্থ হচ্ছে ফেটাল। দ্য মিস্টেক হি মেড ওয়াজ ফেটাল। 8 দেখো, দ্য অ্যান্টোনিম অফ শ্যালো। শ্যালো অর্থ কি? তোমাদের শ্যালো অর্থটা কিভাবে মনে রাখবে আমরা জানি, একটু বলি। দেখো আমার জন্য এটা সুবিধা হয়েছে, কারণ আমাদের এলাকায় অর্থাৎ সিরাজগঞ্জে আমার বাড়ি, তো ওইখানে মানুষজন হচ্ছে একটা মেশিন আছে যেটা দিয়ে হচ্ছে পানি সেচ করে, ওটাকে বলে শ্যালো মেশিন। শ্যালো মেশিন দিয়ে হচ্ছে নৌকাও চালায়, অর্থাৎ ওই মেশিনটা আসলে খুব গভীরে পানি সেচ করতে পারে না, উপর থেকে পানি সেচ করে। তো এই শ্যালো অর্থ হচ্ছে উপর থেকে বা ভাষা, আরও ইজিলি বললে হচ্ছে ভাষা, যেটা গভীর না, অর্থাৎ ভাষা, সেটাকে বলে হচ্ছে শ্যালো। এটা কিন্তু সোয়ালো না, ওই এস ডাবলো দিয়ে যেটা হয় ওই সোয়ালো মানে হচ্ছে গিলে খাওয়া, কোনো কিছু খেয়ে ফেলা অর্থে ওটা কিন্তু এস ডাবলো বসে, এটা কিন্তু শ্যালো। এটা অর্থ ভাষা। এটার অর্থ কি হবে দেখো, এটার অর্থ হবে হচ্ছে লাইট, মানে ভাষা, নট থিক মানে কি? থিন আর থিক তো চেনো, থিক মানে হচ্ছে মোটা বা পুরু, সিরিয়াস মানে কি? গভীর। ও সরি, আই এম ভেরি সরি, এ দেখো আমি তোমাদের বলতে গিয়ে আমি নিজেই ভুল করে ফেলেছি। এখানে কিন্তু অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম, এখানে কিন্তু অ্যান্টোনিম বলেছে, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। দেখো আমি নিজেই মিস্টেক করে ফেলেছিলাম, এটা কিন্তু পরীক্ষার হলেও কিন্তু প্রচুর পরিমাণে হয়, তো এইটা কিন্তু মাথা ঠান্ডা রেখে করতে হবে। এটা কিন্তু সিরিয়াস হবে অ্যান্সার। সিরিয়াস মানে হচ্ছে গুরুতর বা গভীর, সিরিয়াস অর্থ গুরুতর বা গভীর, দুইটা অর্থে আসে। তাহলে শ্যালো অর্থ ভাষা আর সিরিয়াস অর্থ হচ্ছে গভীর। ওকে, তারপরে দেখো 9 নাম্বার, মিনিং অফ লুসিড। লুসিড খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। লুসিড মানে হচ্ছে পরিষ্কার, লুসিড মানে পরিষ্কার বা ক্লিয়ার। ক্লাসটা এতগুলো প্রশ্ন না হলে আমি লুসিড নিয়ে আরেকটু ব্যাখ্যা করতাম। আমি লুসিড নিয়ে জাস্ট একটা কথা বলি, তোমরা সকালের দিকে সাধারণত এতে হয়, অর্থাৎ ঘুম একটু ভেঙে গেছে, তারপরে তুমি আবার একটু ঘুম আসার চেষ্টা করছো, ওই সময় আমরা কিন্তু লুসিড ড্রিম দেখি। তোমরা সায়েন্টিফিক একটা টার্ম তোমরা গুগল করে দেখতে পারো, বেশ ইন্টারেস্টিং। এই লুসিড ড্রিমে কিন্তু নিজের স্বপ্নকে নিজে কন্ট্রোল করা যায়, অর্থাৎ তুমি যেরকম চাচ্ছ স্বপ্নের মধ্যে কিন্তু সেরকম হয়, খুবই মজার স্বপ্ন। আর এই সময়টা ঘুম থেকে উঠতে মন চায় না, এটাকে বলা হচ্ছে লুসিড ড্রিম, অর্থাৎ নিজের স্বপ্নের প্লটটাকে নিজের ইচ্ছা মতো করে কিন্তু চেঞ্জ করা যায়। তোমরা অনেকেই দেখেছো, হয়তো নামটা জানো না, বাট এটাকে বলে লুসিড ড্রিম, অর্থাৎ পরিষ্কার স্বপ্ন, অর্থাৎ তুমি নিজের মতো নিজে হচ্ছে ওই স্বপ্নটাকে কন্ট্রোল করতে পারো। অর্থাৎ এরকম না তুমি বাঘ থেকে আকাশ থেকে পড়ে গেলা ধুম করে, তারপর আরেক জায়গায় চলে গেলে, এরকম না। লুসিড ড্রিমটা কন্ট্রোল করা যায়, অর্থাৎ তুমি চাচ্ছ আমি এই জায়গায় যাবো, ওই জায়গায় গেলা একটু দেখবা এই কাজ করবা, তারপরে ওখান থেকে সরবা, এরকম, অর্থাৎ স্বপ্ন বানানো আর কি, এটাকে বলে হচ্ছে লুসিড ড্রিম। ওকে, তাহলে লুসিডের মিনিং হচ্ছে ক্লিয়ার। লুসিড মানে কি? লুসিড মানে হচ্ছে ক্লিয়ার। তোমরা লুসিড ড্রিম হয়তো দেখো অনেকে, আচ্ছা লুসিড ড্রিম দেখার কথা, অনেকেরই দেখার কথা, এটা খুবই কমন একটা জিনিস। এটা হচ্ছে সি,
তোমরা অবশ্যই দেখেছো হয়তো লুসিড ড্রিম, অর্থাৎ নিজের স্বপ্ন নিজে কন্ট্রোল করেছো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। 10 দেখো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড নার্সিসিজম। তাহলে নার্সিসিজম অর্থ কি? অর্থাৎ নার্সিসিজম হচ্ছে এমন একটা জিনিস যে ব্যক্তি হচ্ছে নিজেকে খুব ভালোবাসে, জাস্ট নট যে নার্সিসিস অর্থ নিজেকে ভালোবাসে, বিষয়টা এরকম না। নার্সিসিস্টিক ক্যাটাগরির মানুষজন আরও অন্যরকম, একটু ভয়ানক টাইপের এই ধরনের মানুষজনের আচার আচরণ দেখা যাবে কথায় কথায়, মানে নিজেকে নিয়ে, নিজের চেহারা হোক, তারপরে সৌন্দর্য হোক বা অন্য কোনো গুণ নিয়ে এরা হচ্ছে খুবই রকমের অহংকার করে। এবং তোমরা নার্সিসিস্টিক পার্সনের বৈশিষ্ট্য যদি লিখে সার্চ দাও দেখবা অনেক পেয়ে যাবে, এবং দেখবা তোমার আশেপাশে নার্সিসিস্টিক মানুষ আছে বাট তুমি এর আগে কখনো খেয়াল করোনি। ইংলিশের এই জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং। আমি করি ভাই, হ্যাঁ এটা অনেকের হয়, এই লুসিড ড্রিমটা অনেকের হয়, এটা খুব ভালো লাগে আর কি লুসিড ড্রিম দেখতে। আমি নিজেও মাঝে মাঝে নিজের স্বপ্নকে কন্ট্রোল করার চেষ্টা করি। আর একটা আছে, আর একটা একটু ভয়ের, সেটা হচ্ছে হিপনিক জার্ক। অর্থাৎ এইটা আবার হয় যখন আমরা ঘুম, দেখা যায় মাত্রই ঘুমিয়ে পড়েছি, হয়তো 10-20 সেকেন্ড হবে বা 5 মিনিট 10 মিনিট এরকম হবে, হুট করে দেখা যায় কি আমি সোফা থেকে পড়ে যাচ্ছি, খাট থেকে পড়ে যাচ্ছি ধাম করে, বা কোনো একটা সাপ এসে আমাকে হুট করে কামড় দিচ্ছে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে ঘুমের শুরুর দিকে দেখা যায়, এটাকে বলে হচ্ছে হিপনিক জার্ক। জার্ক মানে হচ্ছে ঝাঁকি দিয়ে ওঠা। তো এই ধরনের জিনিসগুলো দেখবা যে তুমি হুট করে ঘুমটা ভেঙে যায় ঝাঁকি দিয়ে, এটাকে বলে হিপনিক জার্ক। আর লুসিড ড্রিম হচ্ছে নিজে যে স্বপ্নকে কন্ট্রোল করা যায় বা ক্লিয়ার। বেশ ইন্টারেস্টিং এই জিনিসগুলো। আবার নার্সিসিজম নিয়েও তোমরা একটু পড়তে পারো বা দেখতে পারো, ভালো জিনিসটা। 11 দেখো, দ্য ইনসিডেন্ট অফ আ ফায়ার সার্ভিস স্টেশন গেটিং বার্ন বাই ফায়ার ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট। এইটাও বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো এটাও তোমাদের এসেছে হচ্ছে ফিগার্স অফ স্পিচ থেকে, এটা ভুক্যাবস, এটা হচ্ছে ভুক্যাবস, এটাও ভুক্যাবস। তাহলে দেখো ভুক্যাবস কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোবারই ভুক্যাবস কম আসেনি, কিন্তু ভুক্যাবস খুবই গুরুত্বপূর্ণ। আমি এই তিনটাতে টপিক লিখিনি, তোমরা কেউ জিজ্ঞেস করোনি আমাকে। ওকে, তাহলে এটা এসেছে হচ্ছে ফিগার্স অফ স্পিচ থেকে, এটা হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে আসা প্রশ্ন, ফিগার অফ স্পিচ থেকে আসা প্রশ্ন। দেখো কি বলছে এখানে, এখানে বলছে দ্য ইনসিডেন্ট অফ আ ফায়ার সার্ভিস স্টেশন গেটিং বার্ন বাই ফায়ার। তাহলে কি বলছে যে ফায়ার সার্ভিস স্টেশন, তোমরা ফায়ার সার্ভিসের স্টেশন তো চেনো, তোমাদের এলাকায় থাকে বা বিভিন্ন জায়গাতে থাকে। ফায়ার সার্ভিসের স্টেশনই আগুনে পুড়ে গেছে, তাহলে যার আগুন নেভানোর কথা সেই আগুনে পুড়ে গেছে। এই ঘটনাকে ফিগার্স অফ স্পিচে বা লিটারেরি ডিভাইসে এইটাকে কি বলে? এটা হচ্ছে ড্রামাটিক আইরনি, বা সিম্পলি বললে তোমাদের এত গভীরে যাওয়ার দরকার নেই, এটাকে বলা হচ্ছে আইরনি। আইরনি জিনিসটা কি? যেমন আমি বললাম হাসিনা, হাসিনা, এটাকে আমি বানান কি ভুল লিখলাম নাকি? আচ্ছা, হাসিনা বললাম আমরা ভালো প্রধানমন্ত্রী, হাসিনা ভালো প্রধানমন্ত্রী, এই জিনিসটা লিখলাম, হাসিনা ভালো প্রধানমন্ত্রী। এখন এটা শুনেই তোমরা হয়তো হাসছো যে এটা আবার কি লিখলাম। তাহলে হাসিনা আমরা সবাই জানি যে ও স্বৈরাচার, বাট আমি মজা করে বলতেছি যে হাসিনা খুবই ভালো প্রধানমন্ত্রী। বা তোমাদের বন্ধুদের মধ্যে অনেকে আছে যে দায়িত্ব পালন করে না, তো আমরা তখন বলি কি হ্যাঁ তুমি তো খুব দায়িত্ব পালন করো। আসলে ও দায়িত্ব পালন করে না, বাট আমরা ওকে কি বলছি, হ্যাঁ তুমি তো খুব দায়িত্ব পালন করো, এরকম করে বলি না। এটাকে বলা হচ্ছে আইরনি করা। অর্থাৎ ফায়ার সার্ভিস স্টেশনের কাজ হচ্ছে আগুন নেভানো, বাট ও নিজেই আগুনে পুড়ে গেছে, এটা হচ্ছে আইরনি, ড্রামাটিক আইরনি। হাসিনা ভালো প্রধানমন্ত্রী, আমি মুখে বলতেছি, এটাকে বলা হচ্ছে ভারবার আইরনি। অর্থাৎ আমি মুখে হচ্ছে এটাকে আইরনি করলাম যে আসলে তো স্বৈরাচার। তোমার বন্ধু যে অলস কাজ করে না, আমি বললাম হ্যাঁ তুমি তো খুবই খুবই কাজ করো, তুমি খুবই কাজের লোক, এটা বললাম, মানে এটা কি? এটা হচ্ছে আমি ওকে আইরনি করলাম, উপহাস করলাম, এটা বলা হয় হচ্ছে আইরনি। হাইপারবুল জিনিসটাকে অতিরঞ্জিত করা। হাইপারবুল মানে হচ্ছে অতিরঞ্জন, অতিরঞ্জন। তোমাদের মা বলে না, ওই যে দেখা যায় আমরা মোবাইল চাপতেছি, হুট করে মা এসে বলে এই খেয়ে যা, তারপরে দেখা যায় হয়তো আবার বলে খেয়ে যা, 3 বার বলে, তারপরে দেখা যায় যার নাই খোঁজ নাই, তারপরে তুমি যখন খাইতে যাও তখন বলে কি 1000টা ডাক দিলাম তোর কোনো খবর নাই, সেই জন্য তোকে আর ডাকিনি, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তাহলে তোমার মাকে আসলে তোমাকে 1000টা ডাক দিয়েছে? দেয়নি, কিন্তু তিনি হয়তো সর্বোচ্চ 3টা থেকে 5টা থেকে 10টা ডাক দিয়েছে, বাট বলছে আমি 100টা ডাক দিলাম, 1000টা ডাক দিলাম। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে হচ্ছে হাইপারবুলি, অর্থাৎ কোনো কিছুকে অতিরঞ্জিত করা, এটাকে বলা হয় হচ্ছে হাইপারবুল। তোমাদের আশা করি এই অংশে সমস্যা নেই, এটাকে বলা হচ্ছে হাইপারবুল। আচ্ছা 11D তোমরা বুঝতে পেরেছো। 12 দেখো, দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ইনএভিটেবল। ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য। ইনএভিটেবল মানে কি? ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য। এখন দেখো এটার অর্থ হচ্ছে, এটার বিপরীত অর্থ চেয়েছে অ্যান্টোনিম, মানে অ্যাভয়েডেবল, অর্থাৎ যেটাকে তুমি অ্যাভয়েড করতে পারো সেটাকে, এটা তাহলে হচ্ছে ইনএভিটেবলের বিপরীত।
ওয়েট, রানা ভাইয়ের ফোনটা একটু, আমার ফোন চার্জ শেষ। ওকে, আচ্ছা এরপরে 13 দেখতেছি, দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানকার কারেক্ট সেন্টেন্সটা আমরা দেখবো। দেখো নেইদার, এটা অবশ্যই কারেকশন থেকে, এটা হচ্ছে ভোক্যাবস থেকে, তাহলে এবার ভোক্যাবস থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন ছিল, এটা ভোক্যাবস থেকে। আর এইটা যাব হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো নেইদার জেমস নর জন, একটু দ্রুত যাই, নেইদার জেমস নর জন ওয়াজ এবল টু সলভ দ্য পাজল। এইটা হচ্ছে তোমরা নেইদার আর নরের যে নিয়মটা রাইট ফ্রম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়বো, ওখানে দেখবা যে নেইদার এবং নরের পরে যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্টটাকে ফলো করে হচ্ছে কি হয় আমাদের ভার্বটা মূলত বসে। তো ওই জায়গায় দেখো জন আছে, এখন জন হচ্ছে একক ব্যক্তি, ওর সাথে ওয়ার হ্যাভ এগুলো বসতে পারবে না, কারণ একজন ব্যক্তি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোন একজন ব্যক্তি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ওয়ার হ্যাভ এগুলো কিন্তু বসতে পারে না। আর এই বাক্যে দেখো এটাতে কিন্তু কোনো ভার্ব দেওয়া আছে অবশ্যই, বাট এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বাট ভার্ব কিন্তু নেই, ফাইনাইট ভার্ব নেই, ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য হয়নি, তার কারণে এই তিনটাই ভুল। অ্যান্সার হচ্ছে আমাদের এ, নেইদার জেমস নর জন ওয়াজ এবল টু সলভ দ্য পাজল। 14 দেখো দ্য বয়েজ ফার্স্ট আউটক্রাই ওয়াজ আ রিউফুল লাভ, এটাও হচ্ছে ফিগার অফ স্পিচ, ফিগারস অফ স্পিচ, স্পিচ। দেখো রিউফুল লাভ এই জিনিসটা কি এটা জানতে চাওয়া হচ্ছে। দ্য বয়েজ ফার্স্ট আউটক্রাই ওয়াজ আ রিউফুল লাভ, রিউফুল লাভ মানে বোঝাচ্ছে হচ্ছে, রিউফুল মানে হচ্ছে দুঃখগ্রস্ত হাসি, তাহলে এটা কি যন্ত্রণা বা দুঃখ, দুঃখগ্রস্ত, দুঃখগ্রস্ত হাসি, তাহলে দুঃখগ্রস্ত আর হাসি, দুঃখ হচ্ছে হাসির বিপরীত, তাহলে দুইটা বিপরীত শব্দ অর্থাৎ একে অন্যের অপোজিট শব্দ যখন পাশাপাশি বসে সেটাকে আমরা বলি হচ্ছে অক্সিমোরন। যেমন তোমরা পড়েছো ডিফিনিং সাইলেন্স পড়েছো, যেমন ডিফিনিং সাইলেন্স মানে কি নীরবতা, ডিফিনিং মানে হচ্ছে অনেক শব্দ, ডিফিনিং সাইলেন্স মানে যে শব্দটা মানে একসাথে বিপরীত, অর্থাৎ মূল কথা অপোজিট শব্দ, অপোজিট অর্থাৎ অপোজিট শব্দ হচ্ছে কি করতে হবে পাশাপাশি থাকতে হবে, অপোজিট শব্দ পাশাপাশি বসবে, অপোজিট শব্দ পাশাপাশি যদি থাকে তাইলে বুঝবা এটা কি হবে, এটা হবে হচ্ছে অক্সিমোরন। প্যারাডক্স আবার অন্য ধরনের, ওটা হচ্ছে আইডিয়াটা অপোজিট, সরাসরি দুইটা ওয়ার্ড অপোজিট বসবে না, এখানে দেখো রিউফুল লাভ বসেছে। আবার প্যারাডক্স, প্যারাডক্সে যদি যাও এটাতে হয় লেস ইজ মোর, লেস ইজ মোর, অর্থাৎ লেসের বিপরীত কি মোর, মোরের বিপরীত লেস, বাট মাঝে কিন্তু ইজ আছে, অর্থাৎ একটা আইডিয়ার বিপরীত বোঝাচ্ছে। তো এইটা হবে প্যারাডক্স, এটা আমরা ক্লাসে ডিটেলসে পড়বো, আজকে একটু দ্রুত যেতে হবে, সিমিলি আইরনি পড়ে ফেলেছি। বাট অক্সিমোরনে এটুক মনে রাখো, অপোজিট শব্দ যখন দুইটা পাশাপাশি বসবে মাঝে কিছু থাকা যাবে না, ডিফিনিং সাইলেন্স, মাঝে কিছুই নাই, ডিফিনিং মানে হচ্ছে শব্দ হচ্ছে, সাইলেন্স মানে হচ্ছে নীরবতা, দুইটা বিপরীত শব্দ কাছাকাছি বসেছে মানে ওটা অক্সিমোরন। প্যারাডক্স লেস আর মোর, দেখো লেস আর মোর বিপরীত, বাট মাঝে একটা কিন্তু ইজ বসেছে বা অন্য যে কোনো কিছু থাকতে পারে, অর্থাৎ আইডিয়াটা বিপরীত বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে প্যারাডক্স। এরপরে যাব আমরা, দেখো 14 সি, হ্যাঁ তোমাদের ঠিক আছে। 15 দেখো ওয়ান্স ইন আ ব্লু মুন, এটাও হচ্ছে ইডিয়ামস, ওয়ান্স ইন আ হচ্ছে ব্লু মুন, এটা হচ্ছে ইডিয়ামস। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে ভেরি রেয়ারলি, অর্থাৎ দেখো নীল চাঁদ কিন্তু খুবই কম দেখা যায়, সেই জন্য এটার অর্থ কি খুবই রেয়ার একটা জিনিস, রেয়ারলি। তারপরে দেখো 16 নাম্বার দ্য ওয়ার্ড বিউটি, এটা হচ্ছে কোন, এটা এসেছে হচ্ছে পার্ট অফ স্পিচ থেকে, এটা পার্ট অফ স্পিচ থেকে, পার্ট অফ স্পিচ থেকে আসা প্রশ্ন। তাহলে দ্য ওয়ার্ড বিউটি এটা কোন পার্ট অফ স্পিচ, বিউটি হচ্ছে নাউন, বিউটির অ্যাডজেক্টিভ কোনটা, এটার সাথে ফুল থাকলে বিউটিফুল, তারপরে যদি বিউটিফাই এই আই এফ হয় থাকে তাইলে ওটা হচ্ছে ভার্ব, তারপরে বিউটিফুলি, বিউটিফুলি যদি থাকে তাইলে ওটা হচ্ছে অ্যাডভার্ব, ফর্মগুলো এরকম। 17 দেখো দ্য ওয়ার্ড ইমানসিপেশন, এটা কি ইমানসিপেশন তোমরা পড়েছো হচ্ছে বঙ্গবন্ধুর যে প্যাসেজটা ছিল শেখ মুজিবের, অর্থাৎ 7 মার্চের ভাষণ, ওই জায়গায় কিন্তু ছিল ইমানসিপেশন অর্থ হচ্ছে লিবারেশন বা স্বাধীনতা। তারপরে দেখো 18 নম্বর দ্য লাঞ্চন ইজ আ ড্যাশ, এটা আসলে ইএফটি থেকে আসা একটা প্রশ্ন, বাট এই লাঞ্চনের যে প্যাসেজটা এটা তোমাদের আর নেই, লাঞ্চনের প্যাসেজটা অনেক আগে ছিল, আমরা নিজেরাও লাঞ্চনের প্যাসেজটা কিন্তু পাইনি ইংলিশ বইয়ে। এটা হচ্ছে একটা শর্ট স্টোরি, তোমাদের বোর্ড বইয়ে ছিল লাঞ্চনের স্টোরিটা। ওকে, তারপরে দেখো 19 নাম্বার দ্য টু শেড ক্রোকোডাইল টিয়ার্স,
টু শেড ক্রোকোডাইলস টিয়ার মানে হচ্ছে কুমিরের, ক্রোকোডাইল মানে হচ্ছে কুমিরের কান্না। আমরা বাংলায় কিন্তু যে বাগধারা পড়ি ওখানে কিন্তু ছিল যে কুমিরের কান্না। কুমিরের কান্না মানে কি? কুমিরের কান্না মানে হচ্ছে মিথ্যা কান্না বা ভণ্ডামির কান্না, যেটা আসলে শো অফ করার জন্য। এটাকে কি বলে? টু শেড টিয়ার্স অফ ফলস অ্যাফেকশন, অর্থাৎ মিথ্যা মিথ্যা ভালোবাসা দেখানোর জন্য একটু কান্না করা, মানে মিশামিশি কান্না করা, এটাকে বলে হচ্ছে ফলস অ্যাফেকশন বা কুমিরের কান্না। টু শেড ক্রোকোডাইল টিয়ার্স। 20 দেখো, দ্য ওয়ার্ড গ্র্যাটিফাই ক্যান বি রিপ্লেস বাই। গ্র্যাটিফাই অর্থ হচ্ছে কাউকে স্যাটিসফাই করা, সন্তুষ্ট করা, এটা হচ্ছে গ্র্যাটিফাই অর্থে বসে। তাহলে এটা কি দিয়ে, কি থেকে এসেছে? ভোক্যাবস। কত প্রশ্ন এসেছে ভোক্যাবস থেকে আর ইডিয়ামস থেকে। তারপরে দেখো চেঞ্জিং ইনটু প্যাসিভ, তাহলে ভয়েস থেকে প্রশ্ন এসেছে এটা। ডু নট লাফ অ্যাট দ্য পোর, তাহলে সাজেশন দিচ্ছে। এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইম্প্যারেটিভ। এটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? লেট দিয়ে আমাদের শুরু করতে হয়। তাহলে প্রথমে এই দুইটা বাদ। তাহলে দেখো লেট, লেট বসে, লেট, তারপরে যদি নেগেটিভ হয়, এখানে যেহেতু নেগেটিভ আছে তাহলে কি হবে দেখো, তারপরে নট বসবে, লেট প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস V3। এই নিয়ম তো পড়েছো তোমরা, এটাতে কিন্তু নতুন কিছু না, পড়ার কথা তোমাদের। তাহলে এই নিয়ম ফলো করেছে, দেখো কোনটা? এটা লেট নট দ্য পোর বি লাফড অ্যাট। তাহলে এটার অ্যান্সার কোনটা হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে এ। এখানে ভুল দেখো, লেটের পরে নট না দিয়ে নটটা পরে দিয়েছে, লেট দ্য পোর বি নট, এই কারণে কিন্তু এটা ভুল হলো। এরপরে দেখো 22, দ্য ওয়ার্ড হিউম্যান। এই শব্দ কিন্তু তোমরা খুবই অনেকেই হয়তো এখানে কম দেখেছো। আমরা কোনটা দেখি? আমরা দেখি হিউম্যান। হিউম্যান এটা অর্থ নাউন, সরি এটা অর্থ নাউন না, এটা অর্থ, এটা হচ্ছে নাউন। এটা এসেছে হচ্ছে ভোক্যাবস থেকে। বাট যখন এই হিউম্যান বা ইনহিউম্যান এই শব্দে শেষে একটা ই থাকবে, এটা হয়ে যাবে হচ্ছে মানবিক। হিউম্যান মানে মানবিক, হিউম্যান, ইনহিউম্যান, ইনহিউম্যান যদি যাও তাহলে এটা হবে হচ্ছে অমানবিক। এটা হবে কি? অমানবিক, অমানবিক। আবার এইটা যদি যাও এটা হচ্ছে মানবিক। এটা কি? এটা হচ্ছে মানবিক। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যাডজেক্টিভ। মানবিক অমানবিক এটা কি হয়? অ্যাডজেক্টিভ হবে। যদি হিউম্যান থাকতো তাহলে তো নাউনই হইতো। 23 দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। তাহলে স্পেলিং একটা একটা করে আসবে, বোঝা যাচ্ছে। তাহলে দেখো কারেক্ট স্পেলিং, এখানকার স্পেলিং মাত্র একটা ঠিক আছে, সেটা হচ্ছে যে এইটা। এটার মনে রাখবে কিভাবে? সফ, তারপরে হিস, তারপরে হচ্ছে টি, তারপরে হচ্ছে কেটেড, সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড, এরকম করে। বাট এরকম করে মনে রাখতে, সফিস্টিকেটেড একসাথেও পড়তে পারো, বাট যেভাবে তোমার সুবিধা হয়। মূল ঝামেলাটা লাগে যে অংশে, এই অংশটাতে মূল ঝামেলাটা লাগে। সফিস্টিকেটেড, SOP হিস্টিকেটেড, অর্থাৎ এখানে মনে রাখবে হিজ মানে তার, সফিস্টিকেটেড তার টিকেটেড, এরকম করে মনে রাখো, নয়তো মনে থাকবে না। ওকে, তারপরে দেখো 24, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ ড্যাট, তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি প্রিপোজিশন থেকে এসেছে, নট অ্যাপ্রোপ্রিয়েট, বাট এটা প্রিপোজিশন থেকে এসেছে। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কমিটিতে আছে, তাহলে এটাকে বলে হি ইজ অন দ্য কমিটি। তাহলে অন এখানে এই ক্ষেত্রে বসে হচ্ছে অন। আমার মোবাইলটা অলরেডি ব্যাটারি ডেড হয়ে গেছে, আমি তোমাদের কমেন্ট আর পড়তে পারতেছি না। বাট আশা করি তোমাদের যে কয়েকজন এই পর্যন্ত আছো তারা অন্তত বুঝতে পেরেছো যে কোন কোন টপিক তোমার পড়তে হবে। ওকে, তারপরে দেখো হি ইজ আইডল বাট ইন্টেলিজেন্ট, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ ড্যাশ। অর্থাৎ বলছে সে অলস কিন্তু সে হচ্ছে কি? মেধাবী। এটার হচ্ছে কমপ্লেক্স ফর্ম আমাদের লাগবে। দেখো এটা হবে এরকম, অলদো হি ইজ আইডল হি ইজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ এটা অ্যান্সার হচ্ছে। এখানে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব। ইন স্পাইট অফ হিজ আইডলনেস হি ইজ ইন্টেলিজেন্ট, এই অংশে কিন্তু ফাইনাইট ভার্ব একটা আছে, তার কারণে এটা ভুল। আমরা বলেছিলাম কমপ্লেক্সে মিনিমাম দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। তারপরে দেখো ডিউ টু হিজ আইডলনেস হি ইজ ইন্টেলিজেন্ট, এইটা কিন্তু উত্তরে ভুল হয়েছে। তার হচ্ছে অলসতার কারণে সে ইন্টেলিজেন্ট, এটা কোনোদিন বাক্য হলো? বাক্যই তো হয়নি। তারপরেও এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এটাও ভুল। দ্য ম্যান হু ইজ আইডল ইজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ বলছি একজন মানুষ যে হচ্ছে অলস সে ইন্টেলিজেন্ট, এটা কিন্তু মিথ্যা কথা এবং ভুল। অ্যান্সার হচ্ছে আমাদের এ, অলদো হি ইজ আইডল হি ইজ ইন্টেলিজেন্ট, যদিও সে আসলে অলস কিন্তু সার বুদ্ধিশুদ্ধি একটু ভালো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সব প্রশ্ন। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স থেকে, সেন্টেন্স থেকে হচ্ছে আমাদের এই প্রশ্ন গেল। তাহলে তোমাদের এখান থেকে কিন্তু মোটামুটি আশা করছি, অন্তত আমি আশা করি যে
আর কিছু বোঝো বা না বোঝো, অতিরিক্ত একটা দুইটা তথ্য তুমি মনে রাখতে পারছো কিনা এটা তোমার স্লাইড, এরপরে তো আমরা যারা ক্লাস শেয়ার করেছো তাদের সবাইকে নক দিলেই স্লাইড দিয়ে দেওয়া হবে। প্লাস যারা ক্লাস এই পর্যন্ত করলা, অন্তত তোমাকে আর কোনো বড় ভাই বা কোনো কোচিংয়ের ভাই, কোনো টিচার, কাউকে আর মানে গিয়ে বলতে হবে না ভাই আমি কোন টপিকটা পড়বো, কারণ প্রশ্নকর্তা কিন্তু আমি না, বা তোমার সেই ভাই না, বা কোনো টিচার না, অন্য কোনো জায়গা থেকে প্রশ্নটা হবে এবং সে কিন্তু এই বিগত বছরের যে প্রশ্নের প্যাটার্নটা এগুলোই ফলো করবে। এবং তুমি অলরেডি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো, তোমার ইতিমধ্যে বোঝার কথা তোমার নেক্সট যে সময়টা পাবা তুমি পরীক্ষার আগ পর্যন্ত কি কি পড়তে হবে। সেন্টেন্স পড়তে হবে, ভোক্যাবস পড়তে হবে, স্পেলিং পড়তে হবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়তে হবে, পার্টস অফ স্পিচ অবশ্যই পড়তে হবে, ভয়েস পড়তে হবে, ন্যারেশন পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। এই জিনিসগুলো কিন্তু তুমি আর ক্লাসে আরও কী কী দেখলাম, ট্যাগ কোশ্চেনও একবার এসেছিল, স্পেলিংটা এসেছিল, ভোক্যাবসটা, এই জিনিসগুলো কিন্তু তোমার পড়তে হবে। তোমার আর কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই। এখন তোমার মূল কাজ হচ্ছে প্রথমে বিগত বছরের প্রশ্নগুলো পড়বা, তারপরে জটিলে যাইতে পারো, বাট শুধু যদি বিগত বছরের কেউ যদি খুব ভালো করে কমপ্লিট করতে পারে তার আর কিছু লাগবে না। এবং যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা কোর্সে যুক্ত হতে পারো। আমরা আবার তোমাদের যাদের আগে পড়নি একদম A to Z শুরু থেকে প্রত্যেকটা টপিকের শেষ করে দেওয়া হবে, কারণ এটা তো হচ্ছে ধরো একটা টপিকের একটা রুলস নিয়ে ক্লাস, এখানে তো অত ডিটেলসে পড়ানোর সুযোগ নেই। আমি একটু ডিটেলসে পড়াতে চাচ্ছিলাম, বাট দেখো তাও 12টা 10 বেজে গেছে, বাট এটা অনেক রাত, এখন আমাকে আবার হলে ফিরতে হবে। তো আশা করছি তোমরা এখান থেকে অল্প কিছু হলেও শিখতে পেরেছো, এটাই আমাদের সার্থকতা। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা যুক্ত হতে পারো আমাদের কোর্সে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ক্র্যাক করো, একটা ভালো সিট, ভালো সাবজেক্ট পাও। আল্লাহ হাফেজ।